লেকচার 6 এ কি আছে আপনি দেখেছেন? আপনারা দেখেছেন লেকচার 6 এ কি আছে আজকে? অ্যাসিড, ক্ষার, ক্ষারক এবং লবণ। এগুলা সম্পর্কে আমরা টুকটাক আগে একটু মানে প্রাথমিক আলোচনা আমরা কিছু জিনিস জেনেছি। আজকে আমরা একদম বিস্তারিত জানবো অ্যাসিড কি জিনিস, লবণ কি জিনিস, ক্ষারক কি জিনিস, ক্ষার কি জিনিস, এবং এগুলা থেকে কিছু এক্সাম্পল আমরা দেখবো আজকে। ঠিক আছে? তো প্রথমে আসুন আমরা শুরু করে দিই, অ্যাসিড কাকে বলে ওইটা দিয়ে আমরা একটু স্টার্ট করি। এখানে অ্যাসিডের একটা ডেফিনেশন দেওয়া আছে, একটু মনোযোগ দিয়ে পড়েন তো দেখি সবাই। অ্যাসিড হচ্ছে যেই সকল যৌগ পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন আয়ন দেয়। হাইড্রোজেন আয়ন চেনেন তো না? আপনারা যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে আছেন তাদের জন্য আমি লিখছি আবার, এইটা হচ্ছে হাইড্রোজেন আয়ন। বা এটার আরেক নাম কি বলেন তো, কেউ বলতে পারেন? এটার আরেকটা নাম হচ্ছে প্রোটন। হাইড্রোজেন আয়ন যে কথা, প্রোটন বলা একই কথা। হাইড্রোজেন আয়ন বা প্রোটন দিয়ে যারা জলীয় দ্রবণে, তাদেরকে আমরা বলি অ্যাসিড। এখন এটা তো হলো রাসায়নিক কথাবার্তা, আপনি তো আর হাইড্রোজেন আয়ন চোখে দেখবেন না, দেখবেন? তাহলে অ্যাসিড এমনি দেখলে চিনবেন কি করে? সেটা হচ্ছে সব অ্যাসিড তো আর মুখে দিয়ে টেস্ট করা যাবে না, প্রবলেম না? আমরা গত ক্লাসে কার্যকরী মূলক দেখছিলাম জৈব অ্যাসিডের ক্ষেত্রে, মনে আছে? গত ক্লাসে আমরা জৈব অ্যাসিডের কার্যকরী মূলক কি বলছিলাম মনে আছে? কার্বক্সিল মূলক COOH, যেটাকে কার্বক্সিল মূলক আমরা বলি না? এটা হচ্ছে জৈব অ্যাসিডের কার্যকরী মূলক। আর আমরা অজৈব অ্যাসিডের দেখবো যে দুটো অংশ থাকবে, একটা অংশ পজিটিভ বা ক্যাটায়ন, আর একটা অংশ অ্যানায়ন থাকবে। এই দুইটা মিলে একটা তৈরি করবে, যেটা জলীয় দ্রবণে বা পানির মধ্যে মিশ্রিত করলে সেখানে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে। এখন এটা আপনাদেরকে বলছি কেমনে বুঝবো। এইখানে যদি আপনি একটা নীল লিটমাস কাগজ, যে লিটমাস কাগজ পাওয়া যায় ল্যাবরেটরিতে আছে, এটাকে যদি দ্রবণটার মধ্যে ডুবাই, তাহলে দেখবেন যে কালারটা লাল হয়ে যাবে। তাহলে এক নাম্বার কথা হচ্ছে এটা নীল লিটমাসকে লাল করবে। খালি এইটা মনে রাখেন, খারেরটা তার জাস্ট উল্টা। আপনি যদি মনে করেন যে এটা পরীক্ষাতে আসে যে একটা নীল লিটমাসকে যদি আমি দ্রবণের মধ্যে, যে দ্রবণের মধ্যে ডুবালে লাল হয়ে যায়, সেই দ্রবণটি অ্যাসিড হবে না, ক্ষার হবে না, বেজ হবে না, অ্যালকালি হবে, কি হবে? আপনি মনে রাখবেন অ্যাসিড মানে হচ্ছে লাল করে ফেলে না, পিটে লাল করতে অ্যাসিড মারি আমরা। অ্যাসিড নিক্ষেপ করে না? অ্যাসিড নিক্ষেপ করলে লাল হয়ে যায়, মনে রাখার জন্য জাস্ট বলছি আর কি, যে নীল লিটমাসকে লাল করে অ্যাসিড। তাহলে ক্ষারে কি করে? লালকে নীল করে, উল্টা। তাহলে প্রথমটা খালি মনে রাখেন, অ্যাসিডেরটা খালি মনে রাখেন। অ্যাসিডে একটা নীল লিটমাস পেপারকে কালার চেঞ্জ করে লাল করে ফেলবে। অনেক সময় একটু চালাকি করে, এটা এখানে খেয়াল করেন। লাল লিটমাস পেপারকে যদি অ্যাসিডে ডুবায় তাহলে কি হবে? সজীব ভাই বলেন তো, লাল লিটমাসকে অ্যাসিডের মধ্যে ডুবাইলে কি হবে? বলতে পারবেন? হালিম ভাই? ভাই কঠিন কোনো কথা প্রশ্ন বলি নাই, আপনাদের সাথে ইন্টারাক্ট করি, মানে আপনাদেরকে জীবিত রাখার চেষ্টা করি, খালি অনলাইনে থাকলে হয় না। বলেন তো, কেউ পারবেন? ভাই কোনো কালার চেঞ্জ হবে না, অপরিবর্তিত থাকবে। কারণ নীল লিটমাসকে লাল করে, তো লাল ডুবালে তো লালে থাকবে, লাল কি কালার চেঞ্জ হবে? হবে না। তাহলে একটা অ্যাসিড দ্রবণের মধ্যে যদি আমি লাল লিটমাস ডুবাই বা নিমজ্জিত করি, তাহলে সেটা কোনো কালারের পরিবর্তন হবে না। সুন্দর একটা এমসিকিউ শিখলাম আমরা। তাহলে যেই সকল যৌগ পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন আয়ন দেয় বা প্রোটন দান করে, যদি আমরা, এখানে থিওরি আছে একটা, ব্রনস্টেড লাউরিস থিওরি বলা হয়, আপনাদের এত কিছু জানার দরকার নাই। আপনারা বলবেন জলীয় দ্রবণে যারা হাইড্রোজেন আয়ন দেয় তাদেরকে আমরা প্রোটন বলি, অথবা অ্যাসিড বলি যারা, অথবা প্রোটন দান করতে পারে যারা। হাইড্রোজেন আয়নের আরেক নাম প্রোটন, আগেই বলছি কেন এটার নাম প্রোটন। আমরা কিন্তু আগের ক্লাসগুলোতে একটু করে দেখছি। হাইড্রোজেনের অ্যাটম মডেল আঁকতে পারবো আমরা? দেখেন তো একটা হাইড্রোজেনের অ্যাটম মডেল আঁকেন তো দেখি সবাই মিলে। এটা কি আঁকছি বুঝতে পারছেন? এটা একটা হাইড্রোজেনের অ্যাটম মডেল আঁকছে। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত ভাই? এক। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। এই জন্য তো পর্যায় সারণীর প্রথম গ্রুপে আছে, প্রথম পর্যায়ের প্রথম মৌলটার নামই হচ্ছে হাইড্রোজেন, এবং সবচেয়ে হালকা মৌলটার নাম হচ্ছে হাইড্রোজেন, সবচেয়ে হালকা ধাতুটার নাম হচ্ছে লিথিয়াম। মনে রাখতে হবে, বিসিএস পরীক্ষা একদম জিব্বার আগে রাখতে হবে সবকিছু, ঠিক না? ভুলে গেলে চলবে না আমাদের। তো আপনাদেরকে প্রোটন বুঝাইতে চাচ্ছিলাম, সেটা হলো এই যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 মানে কি?
তার মধ্যে একটা ইলেকট্রন আছে, একটা প্রোটন আছে না? এখন যদি আপনি এই প্লাস হাইড্রোজেন মানে কি? প্লাস হাইড্রোজেন মানে হচ্ছে একটা ইলেকট্রন সে দান করে দিবে। তাহলে আছে তো তার সবে দনে নীলমণি একটা ইলেকট্রন, সে একটা ইলেকট্রন যদি দিয়ে দেয়, হাইড্রোজেন থেকে যদি একটা ইলেকট্রন চলে যায়, -1 ইলেকট্রন, তাহলে কি হবে বলেন? যে দান করে সে ধনাত্মক হয়। তাহলে একটা ইলেকট্রন যদি এখান থেকে মুছে দিতাম, তাহলে যদি এখান থেকে মাইনাস ইলেকট্রন চলে যায়, তাহলে এটা কি হবে? শুধু নিউক্লিয়াসটা থাকবে না, এই যে যেটা প্লাস ছিল ধনাত্মক হয়ে যাবে। তাহলে একটা ইলেকট্রন চলে গেলে শুধু নিউক্লিয়াসটা থাকে, এই যে বাইরের একটা ইলেকট্রন ছিল সেটা দান করে দিছে, দিলে থাকে কি? নিউক্লিয়াসের ভিতরে কি আছে? প্রোটন। এখানে তো নিউট্রন নাই, কারণ পারমাণবিক সংখ্যা 1 মানে কি? একটা ইলেকট্রন একটা প্রোটন আছে, তারপর এই ভর সংখ্যা 1। তাহলে আপনার এই জন্য আমরা হাইড্রোজেন আয়নের আরেক নাম প্রোটন দিছি। দেখ এই চিত্র থেকে বোঝা যায়, চিত্র থেকে বোঝা হাইড্রোজেনটা চলে গেলে তাহলে থাকে যেটা ধনাত্মক, সেটা হচ্ছে প্রোটন। এই জন্য হাইড্রোজেন আয়নের আরেক নাম হচ্ছে প্রোটন, যেটা যেন যেন ভুল না হয়। এগুলো হলো বেসিক কেমিস্ট্রি। আপনাদেরকে হয়তো আপনাদের কাছে জটিল মনে হলে আসলে মনে রাখার দরকার নেই, আমি এটা জাস্ট ইন্টারেস্ট যাদের আছে তাদের জন্য এগুলো বলছি। এগুলো কিন্তু ভর্তি পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, তাহলে টেনশন কিছু নিয়েন না আপনারা। তাহলে আমরা এসিড চিনলাম। এখন আসেন এসিড আসলে বৈশিষ্ট্যগুলো কি 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 দেখলে আমি তাদেরকে এসিড বলবো। এসিড সাধারণত টক স্বাদ যুক্ত। তাই বলো জিহ্বা দিয়ে সব এসিড কি টেস্ট করা যাবে? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড গালে দিলে পুরে ছাই হয়ে যাবে, জিহ্বায় পুরে যাবে, নষ্ট হয়ে যাবে, ঠিক না? জৈব অ্যাসিড যেগুলো আছে, যেমন অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, আমরা কালকে গত ক্লাসে দেখাইছি না, গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড, ওগুলো আপনি দিতে পারবেন, দিলে একটু টক স্বাদ যুক্ত মনে হবে। এসিডের আরেকটা নাম আছে তো, এসিডের নামের মধ্যে তার অর্থ বোঝা যায়। এসিডের বাংলা কি বলেন তো? অম্ল। তো অম্ল মানে কি? টক না? তো এসিডের স্বাদযুক্ত, টক স্বাদযুক্ত বা অম্ল স্বাদযুক্ত। অন্যকে প্রোটন দান করতে পারে, যেটা এতক্ষণ ধরে বলে আসছি, যে হাইড্রোজেন আয়ন দান করতে পারে বা প্রোটন দান করতে পারে। এই যে লাল লিটমাস কে নীল করে, আরে এখানে উল্টা আসছে, এটা হবে, এটা খারাপটা লেখা আছে, নীলকে লাল করে। নীল লিটমাসকে লাল করে, এসিড লাল করে, এটা মনে রাখবেন। তাহলে আর বাকিটা উল্টা। দেখেন দেখেন এখানে কিন্তু উল্টা হয়ে গেছে। অজৈব অ্যাসিডের তীব্রতা জৈব অ্যাসিড অপেক্ষা কম, বা জৈব অ্যাসিডের তীব্রতা কম কার অপেক্ষা? অজৈব অ্যাসিড অপেক্ষা। অজৈব অ্যাসিড কোনগুলো? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, না এতক্ষণ ধরে বললাম যেগুলোর নাম, কার্বনিক অ্যাসিড, এগুলো হচ্ছে অজৈব অ্যাসিড। আর জৈব অ্যাসিড হলো গতকাল পড়াচ্ছি, যে অ্যাসিটিক অ্যাসিড, গ্লেসিয়াল অ্যাসিডিক বা ফর্মিক অ্যাসিড, এগুলো হচ্ছে তীব্রতা কম। অ্যাসিটিক অ্যাসিড তো আমরা খাই, গতকাল আমরা শিখছি না? অ্যাসিটিক অ্যাসিড আমরা খাই না বলেন তো? খাই, যেটাকে আমরা ভিনেগার বা সিরকা বলি। কত পার্সেন্ট মনে আছে? 6 থেকে 10%। কত ক্লাসে, কবে জানিয়ে নিলাম, সেই ক্লাসে আপনাদেরকে ভিনেগার পড়াইছিলাম না? যা ফর্মালডিহাইড পড়াইছি, ভিনেগার পড়াইছি, তারপরে আপনাদেরকে অ্যান্টিসেপটিক দেখাইছি। তাহলে এখানে অজৈব অ্যাসিডের তুলনা জৈব অ্যাসিড দুর্বল না শক্তিশালী, সেটা আমরা দেখবো, নির্ণয় করব কোন অ্যাসিড বেশি শক্তিশালী, কেন শক্তিশালী। সেটা আপনাদেরকে একটা হাতের কাছে কলম কিন্তু রাখেন, আমরা কিছু একটা ছোট্ট কাজ দিব, আমি আগে শিখাবো, শিখানোর পরে আপনাদেরকে একটা ছোট্ট দুইটা অ্যাসিড দিব, কোনটা শক্তিশালী আপনি বলতে হবে, একটু খেয়াল করেন। আচ্ছা, এখন আপনারা গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক করে চিল্লায় না? আমরা সবার এখন বাংলাদেশের মনে হয় 90% লোকেরই গ্যাস্ট্রাইটিস আছে, খাদ্য অভ্যাসের কারণে বা আমাদের খাদ্যে ভেজালের কারণে সবারই গ্যাস্ট্রিক কম কম বেশ আছে। এখন এই গ্যাস্ট্রিক কেন? আসলে গ্যাস্ট্রিকটা কি? গ্যাস্ট্রিক জুস যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কিন্তু খুব দরকারি। পেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণে কিন্তু আমাদের হজম হয় খাবার দাবার। তার মধ্যে আরো অনেক জিনিসপত্র আছে, আরো অনেকগুলো এনজাইম উৎসেচক আছে। তার মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হলো কি, এনজাইম গুলাকে অ্যাক্টিভ করার জন্য খুব প্রয়োজনীয়। অর্থাৎ পেটের মধ্যে, পাকস্থলীর মধ্যে পরিপাকের জন্য অম্লীয় পরিবেশ তৈরি করে কে? এই হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা নিঃসৃত হয় পাকস্থলীর ওয়াল থেকে। এই জন্য আপনি যদি ঠিকমতো খাবার না খান, ওই যে এসিড তো বাইর হয়ে যায়, এসিড তো নিঃসৃত হয়ে যায়। আপনি সকাল প্রত্যেকদিন 10টায় খাবার খান, আজকে খাইছেন 10টার খাবার খান না, খাইছেন 12টা, তাহলে এসিড কিন্তু তার সমমত চলে আসে। চলে আসলে আপনি না খাইলে পেটের মধ্যে এসিডটা থাকে, গ্যাস হয়। হাইড্রোজেন ক্লোরাইড পানিতে দ্রবীভূত হলে এটার নাম এসিড, আর বাষ্প অবস্থা থাকলে এটার নাম গ্যাস। একই জিনিস, হাইড্রোক্লোরিক এসিড আর হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। গ্যাসটাকে পানিতে দ্রবীভূত করলে সেটা এসিড, বুঝতে পারছেন? তাহলে পেটের মধ্যে গ্যাস বলেন আর এসিড বলেন, সেটার নাম কি বলেন? হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। সেটা আমাদের পরিপাকে
সাহায্য করে। আচ্ছা, এসিড আর কোথায় কাজে লাগে দেখেন, রাজা অম্লর নাম শুনেছেন? এটার নাম হচ্ছে রাজা অম্ল। আমার ওই মার্কারটাই ভালো, রাজা অম্ল। রাজা অম্ল মানে রাজা যোগ অম্লের রাজা, অম্লের রাজা। সেটা কি? সেখানে 3 ভাগ ওজনের গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে 1 ভাগ গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে বলা হয় রাজা অম্ল। এই যে রাজা অম্ল, এটা পরীক্ষাতে আসে কিন্তু, খুব ইম্পর্টেন্ট। স্বর্ণকারেরা স্বর্ণ গালাইতে, স্বর্ণকারের দোকানে স্বর্ণ গালানোর জন্য দেখবেন যে ফোটা ফোটা একটা জিনিস দেয়, সেটা হচ্ছে এই রাজা অম্ল। রাজা অম্ল মানে কি? পরীক্ষাতে যেটা আসবে প্রথম এমসিকিউ এখানে, স্বর্ণকাররা স্বর্ণ পরীক্ষার জন্য, স্বর্ণ গলানোর জন্য কোনটি ব্যবহার করে? তার নাম হচ্ছে রাজা অম্ল। আরেকটা এমসিকিউ হলো রাজা অম্লতে কি কি থাকে? তাহলে কি কি, কোন দুইটা অ্যাসিড থাকে? একটা হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড, আর একটা গাঢ় নাইট্রিক অ্যাসিড, আর গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখেন দুইটা অ্যাসিডের নাম মনে রাখেন, একটা হলো হাইড্রোক্লোরিক আর একটা হলো নাইট্রিক অ্যাসিড। এই দুইটা অ্যাসিডের মিশ্রণে তৈরি হয় রাজা অম্ল। আরেকটা প্রশ্ন যেটা মেডিকেল ভর্তি পরীক্ষা আমাদের সময় আসতো, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কত অনুপাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটুকু থাকে আর নাইট্রিক অ্যাসিড কতটুকু থাকে। সেটা যে যদি আপনি উল্টা মনে রাখবেন, মনে রাখার জন্য আমি নিজে একটা টেকনিক আবিষ্কার করছি, দেখেন আপনাদের পছন্দ হয় কিনা। এখানে কয়টা অ্যালফাবেট আছে? একটা, দুইটা, তিনটা, ঠিক না? এসিএল, এসিএল গ্যাস বলেন আর অ্যাসিড বলেন, এখানে কয়টা অ্যালফাবেট? 3টা। তাহলে এটা হবে 3, আর বাকিটা তো 1। এই যে 3:1। এখন পরীক্ষাতে তো আপনি 3:1 দিবেন, কথা আছে। তারা যদি আগে গাঢ় নাইট্রিক অ্যাসিড বলে, গাঢ় নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনুপাত কত? 1:3। টেস্ট লাগে কিন্তু যাবে, এই জন্য এখানে বারবার সতর্ক করছি। ভাই আপনি শুনতে পাচ্ছেন? জি, মনে হচ্ছে শুনতে পাচ্ছেন। শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা বলেন তো দেখি, রাজা অম্লতে কোন কোন অ্যাসিড থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড আর কার্বন। গাঢ় কিন্তু কথাটা বলতে হবে, কনডেন্সড, খুব গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটা কতটুকু থাকে? 3 যদি থাকে, আর নাইট্রিক অ্যাসিড হবে 1। তাহলে 3:1। যখন HCl বলবো আর নাইট্রিক অ্যাসিড বলবো তখন হবে 3:1। আগে যদি নাইট্রিক অ্যাসিড বলে ফেলি তাহলে হবে 1:3, যেন প্যাস না লাগে পরীক্ষায়। গুড। এখন আসেন লেড সেলের, মানে আমাদের যে মাইকের মসজিদে আইপিএস ইউপিএস আমরা ব্যাটারি ব্যবহার করি না, সেই ব্যাটারির মধ্যে যে অ্যাসিডটা ইউজ করে তার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। পরীক্ষাতে তার H2SO4 তো হয়তো সবাই জানবেন না, আপনি বাংলা নামটা অন্তত মনে রাখবেন, সালফিউরিক অ্যাসিড ব্যাটারির মধ্যে ব্যবহার করা হয়। ব্যাটারির মধ্যে পানি দিতে হয়, অ্যাসিড চেঞ্জ করতে হয়, জানেন তো? এবং ব্যাটারি দীর্ঘদিন ব্যবহার করলে তার কার্যক্ষমতা কমে যায়। কারণটা কি? ওই যে অ্যাসিডটার মধ্যে হাইড্রোজেন আয়ন আছে, সে ল্যাড যে ইয়াটা থাকে, অ্যানোড এবং ক্যাথোড থাকে, সেগুলোকে ক্ষয় করে ফেলা। ক্ষয় করলে আপনাকে প্লেট চেঞ্জ করতে হয়, করে আবার অ্যাসিড দিতে হয়, পানি দিতে হয়। তো যাই হোক, তাহলে ল্যাড সেলে ব্যবহার করা হয় সালফিউরিক অ্যাসিড। আমরা, আপনারা কি ইকো শুনতে পাচ্ছেন? ইকো হচ্ছে, সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে? একটু একটু। আমার এখানে একটু ইকো হচ্ছে। আচ্ছা যাই হোক, সাউন্ড চলে গেছে। হ্যাঁ দেখেন, সাপের উপদ্রব কমাতে আমরা কার্বলিক অ্যাসিড ব্যবহার করি। কার্বলিক অ্যাসিডের আরেক নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড। পিক্রিক অ্যাসিড বা কার্বলিক অ্যাসিড বা ফেনল এক কথা। এরপরে পিসিবি তে ব্যবহার করি। আপনার যারা কম্পিউটার মোবাইল দেখেছেন, পিসিবির নাম শুনেছেন? আমরা আইসিটির ক্লাস যখন নেব তখন হয়তো এই কথাটা আসবে। এটা হলো প্রিন্টেড সার্কিট বোর্ড, সংক্ষেপে পিসিবি বলি আমরা।
প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবি। তো বলে কথাটা কেন বলতেছি, আমরা মোবাইল খুললে বা কম্পিউটার খুললে টেলিভিশন খুললে দেখবেন যে অসংখ্য সার্কিট আছে না, অনেকগুলো হলুদ হলুদ রেখা আছে। এগুলো হলো কপারের বা স্বর্ণের। আপনারা জানেন যে মোবাইলের মধ্যে স্বর্ণ লাগে, যে অল্প পরিমাণ হলো স্বর্ণ লাগে। এখন মোবাইলকে গালাইয়া স্বর্ণ উদ্ধার করে বিক্রি করে অনেকে, মোবাইল পুরানা মোবাইল কালেকশন করে, খুব অল্প পরিমাণ থাকে। তো প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবি এবং সোনাতে ইয়াতে ময়লা জমলে এগুলো পরিষ্কার করার জন্য কিন্তু আমরা এসিড ব্যবহার করি। ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে ধরেন আপনি টার্গেট হচ্ছে স্বর্ণ উদ্ধার করবেন, তো তার সাথে তো কপার আছে মিক্স করা, অ্যালুমিনিয়াম আছে, অন্যান্য লোহা আছে, সেগুলা থেকে স্বর্ণকে পিউরিফাই করার জন্য আমরা ব্যবহার করি এসিড। গবেষণাগারে ল্যাবরেটরির জিনিসপত্র, কাজপত্র ইত্যাদি জিনিস, এনএমআর নিউক্লিয়ার ম্যাগনেটিক রিজোনেন্স যে যন্ত্রটা আছে, আমরা যে এমআরআই করি, ওইসব যন্ত্র এগুলো পরিষ্কার করতেও কিন্তু এসিড ব্যবহার করা হয়। এখানে দুই একটা ব্যবহারের কথা বললাম আর কি, তবে এটাও একটা ইম্পর্টেন্ট ব্যবহার, মনে রাখবেন যে পিসিবি বা সার্কিট বোর্ড এটা গালাইয়া এখান থেকে স্বর্ণ উদ্ধারের ক্ষেত্রে আমরা এসিড ব্যবহার করি। আর স্বর্ণ টেস্টের ক্ষেত্রে তো আগেই বললাম রাজ অম্ল ব্যবহার করি। এখন আসেন খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় আসছি, খেয়াল করেন এখানে এসিডের শক্তি নির্ণয়, যেটার জন্য আপনাদের খাতা কলম রেডি রাখতে বলছি। আপনাদের এই জিনিসটাকে কি চেনা গেছে? এটা আগে দেখছেন কিনা কেউ বলতে পারবেন? বলেন তো ভাই, আগে যারা ক্লাস করছেন তারা কি এটা দেখেছেন? এই যে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদেরকে সংক্ষেপে কি বলি? এক্স বলি না? হ্যালোজেন। এক্স বা হ্যালোজেন, আমরা হ্যালোজেন বলি। হ্যালোজেন কয়টা? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই কয়টা হলো? চারটাকে একসাথে হ্যালোজেন বলা হয়। হ্যালোজেন বলার পিছনে কারণ আছে, সেই ইতিহাস হয়তো আপনাদের আপাতত না জানলে হবে, যাদের ইন্টারেস্টেড তাদের জন্য একটু করি। হ্যালোজেন শব্দের অর্থ হলো হ্যালোজেনাস। হ্যালোজেনাস মানে হলো লবণ উৎপাদক। এই জন্য আপনাদের দেখেন তো আয়োডিন খাইতে বলে না, লবণের সাথে আয়োডিন দিতে বলে। আয়োডিনটা কোথায় পাওয়া যায়? সমুদ্রের শৈবালের মধ্যে, সমুদ্রে সামুদ্রিক ওখান থেকে উৎপাদন করা হয়, এই জন্য বলা হয় হ্যালোজেনাস, লবণ উৎপাদক। লবণের মধ্যে ন্যাচারালি কিছু হ্যালোজেন থাকে বা আয়োডিন থাকে। এইখানে আমার সেটা বলার মূল টার্গেট না, আমার টার্গেট হচ্ছে আজকে আমি এসিড পড়াচ্ছি আপনাদেরকে। এইখানে দেখেন হ্যালোজেনের সক্রিয়তা সিরিজটা আমরা বলছিলাম, আপনাদেরকে মনে আছে? প্রথম হলো আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন। আর এসিড হলে তার উল্টা। এসিড যখন হবে সবচেয়ে শক্তিশালী এসিডের নাম কি হবে বলেন তো? হাইড্রোফ্লোরিক অ্যাসিড, তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রো আয়োডিক অ্যাসিড। এগুলাকে হাইড্রো অ্যাসিড বলা হয়। হাইড্রো অ্যাসিড কেন বলতেছি? সবার আগে হাইড্রোজেন আছে, সেই জন্য এটার নাম হলো হাইড্রো অ্যাসিড। তাহলে হ্যালোজেন গুলার সক্রিয়তা সিরিজের উল্টা হচ্ছে তার এসিডের সক্রিয়তা সিরিজ। এটা আপনার মনে রাখবেন, কিন্তু এটা কিন্তু উল্টে যাবে পরীক্ষাতে। প্রথমে আমি যখন হ্যালোজেনের ক্লাস করাছি ওই পেজটা আপনার উল্টে দেখেন, এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যখন তার সাথে এস লাগাই দিব জাস্ট উল্টে যাবে, এসিডের সিরিজটা হবে উল্টা দিক থেকে। আচ্ছা, যেসব এসিডে অক্সিজেন থাকে, অক্সি অ্যাসিড যাদেরকে আমরা বলি, এগুলাকে বলছি হাইড্রো অ্যাসিড। উপরেরটাকে বলছি আমরা হাইড্রো অ্যাসিড না, যেগুলো হাইড্রোজেন আছে। অক্সি অ্যাসিড এখানে কিন্তু কোনো অক্সিজেন নাই না, হ্যালোজেন গুলো আছে শুধু। এখন দেখেন তো যেসব অ্যাসিডে অক্সিজেন থাকে, যেমন আমি ব্র্যাকেটের মধ্যে লিখছি নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড। আপনারা তো হয়তো এগুলা যারা আর্টসের হয়তো অ্যাসিডটার নাম জানবেন না, এটা না হলো পারক্লোরিক অ্যাসিড, লিখে রাখেন। পারক্লোরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড। আর এটার নাম তো নাইট্রিক অ্যাসিড, এটার নাম বিখ্যাত সালফিউরিক অ্যাসিড। গত ক্লাসে বলছিলাম ধুমায়িত সালফিউরিক অ্যাসিড, 100% বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিডকে বলা হয় ওলিয়াম না? আচ্ছা, এখন এই যে অ্যাসিড গুলা বললাম, এই অ্যাসিড গুলার মধ্যে কোনটা সবচেয়ে শক্তিশালী অ্যাসিড, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে যে এই তিনটে অ্যাসিডের মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল অ্যাসিড বা কোনটি সবচেয়ে সবল অ্যাসিড। এখন কেমনে আমরা বুঝবো? বুঝার জন্য হলো এই সব অ্যাসিডের মধ্যে একটা কেন্দ্রীয় মৌল আছে। কেন্দ্রীয় মৌল মানে তিনটা থাকলে দ্বিতীয়টা হচ্ছে কেন্দ্রীয়। যেমন এখানে নাইট্রোজেন হচ্ছে কেন্দ্রীয় মৌল, এখানে সালফার হচ্ছে কেন্দ্রীয় মৌল, এখানে ক্লোরিন হচ্ছে কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌল চিনতে পারছেন? যেমন নাইট্রোজেন, এখানে হলো নাইট্রোজেন, এটার মধ্যে সালফার, আর এটার মধ্যে হলো ক্লোরিন। এই কেন্দ্রীয় মৌলগুলার জারণ মানে যার যত বেশি সে তত বেশি শক্তিশালী।
তো জারণ মান বলে আবার কি জিনিস? আমরা জারণ বিজারণ পড়ছি, যোজ্যতা পড়েছি না, যোজনী বুঝি তো না? বলেন তো অক্সিজেনের ব্যালেন্স কত? ব্যালেন্সই কত? -2। অক্সিজেন হচ্ছে একটা অধাতু। গতদিন আমরা কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড বলতে যাই, বলছি না অক্সিজেন হচ্ছে কত? -2। তাহলে হিসাব করে দেখি, একটা যৌগের মধ্যে মোট জারণ মান হবে 0, টোটাল হবে প্লাসে মাইনাসে যোগ করে টোটাল হয়ে যাবে 0। আপনারা কি আমার কথা না শুনলে আমাকে রিপিট করতে বলেন। যেই কোন একটা যৌগের টোটাল জারণ মান কত হয়? 0। এখন আমরা দেখব জারণ মান 0 হয় কিনা। কেমনে হয় দেখি আমরা। অক্সিজেনের যোজনী কত? আমাদের এখানে যোজনী কিন্তু জানতে হবে। অক্সিজেনের যোজনী হচ্ছে -2। তাহলে এখানে কয়টা অক্সিজেন আছে? আমরা প্রথমে নাইট্রিক অ্যাসিডটা হিসাব করি, আপনাদেরকে এটা হিসাব করি দেখাই। আচ্ছা, এখানে একটা আপনাদেরকে ব্ল্যাঙ্ক শিট নিয়ে আমি দেখাচ্ছি। দেখেন, আমি প্রথমে লিখি নাইট্রিক অ্যাসিড। প্রথমে লিখবো আমরা নাইট্রিক অ্যাসিড, HNO3। তারপর বলছিলাম কি সালফিউরিক অ্যাসিড, H2SO4। তারপরে বলছি পারক্লোরিক অ্যাসিড। এই তিনটে অ্যাসিডের মধ্যে কোনটা সবচেয়ে বেশি শক্তিশালী আমরা সেটা দেখতে চাই। ওকে, আমি প্রথম এটা হিসাব করে দেখি। এখানে অক্সিজেনের কত? -2। তাহলে দেখেন তো, -2 কে 3 দিয়ে, 3টে অক্সিজেন আছে, তা -2 দিয়ে গুণ করলে -6 আসবে না এখানে? হাইড্রোজেনের কত? 1 + 1, তাহলে আছে তো একটা হাইড্রোজেন। তাহলে -6 + 1 ইকুয়াল টু কত হবে বলেন তো? এখানে -7। মানে এই দুইটা মিলে হয় -7। একটু বুঝছেন কিনা ভাই? একটু না বুঝলে আমি আগাবো না। আপনি একটু বুঝতে তাহলে পরেরটা আপনি নিজেরাই করে ফেলতে পারবেন। ভাই বলেন তো, একটু বুঝছেন হিসাবটা? জি। আচ্ছা, এখানে -6 হওয়ার কারণটা কি? -2, এটা যোজনী হচ্ছে -2। তাহলে এখানে 3টে অক্সিজেন আছে, তাহলে -2 × 3 করলে -6 আসে। হাইড্রোজেনের তো +1, তাহলে +1 দিলাম, দিলে কত? -6 এর লগে +1 যোগ করলে -7 হবে। আমরা জানি যে টোটাল কত হতে হবে? 0। তাহলে 0 হতে হলে নাইট্রোজেনের কত হলে 0 হবে? এটার সাথে নাইট্রোজেনের কত ধরলে 0 হবে বলেন? বুঝেন নাই ভাই? আমার এখন এই দুইটা মিলে আমি রেজাল্ট পাইছি -7। এখন 0 হইতে হলে কত হবে? তার সাথে একটা +7 লাগাতে হবে না? এখানে যদি আপনি +7 দেন তাহলে কত হবে? 0। তাহলে নাইট্রোজেনে ধরতে হবে +7। কেন্দ্রীয় মৌল যেটা, সেটার কত হতে হবে? 0 হতে হলে +7 হতে হবে। তাহলে এখানে আমি জারণ মান কত পাইছি? কেন্দ্রীয় মৌলের +7। খেয়াল করেন। আচ্ছা, সালফিউরিক অ্যাসিড এবার হিসাব করেন তো দেখি। সালফিউরিক অ্যাসিডে কত হয়? আরে উল্টা হয়েছে তো ভাই, এখানে যোগটা আপনার ভুল। আপনার তো বাচ্চা কাচ্চাদের মতো কারবার দেখতেছি আমরা। এইখানে 6 -5 হবে না? কিন্তু চিন্তা করি 7 কেন আসবে? এখানে হিসাব করলে কত আসবে? একজন মানুষও বলেন না, একে একে যোগ করলে 2 হবে। এটার জন্য কি সুপার কম্পিউটার লাগবে রে ভাই? এই -5 হবে না? তাহলে তার সাথে দিতে হবে +5। এইখানে +5 দিলে, এখানে +5 দিলে 0 হবে। তাহলে আমার এখানে ধরতে হবে কত? এটা না, এখানে হতে হবে +5। তাহলে এখানে নাইট্রোজেনের যোজনী পাচ্ছি আমরা +5। এই সিম্পল হিসাব, -6 আর +1 যোগ করলে -5 আসবে, বড়টার আগে চিহ্ন বসবে। এই যোগ বিয়োগ যদি আমরা ভুল করে ফেলি ভাই, বাচ্চাদের মতো হবে। এটা রেজাল্ট কত? -5। তাহলে -5 এর 0 বানাইতে হলে তার সাথে একটা +5 দিতে হবে। তাহলে নাইট্রোজেনের +5 দিলে এটা টোটালটা 0 হবে। অতএব এখানে নাইট্রোজেনের জারণ মান কত? +5। কেন্দ্রীয় মৌল যেটা নাইট্রোজেন, তার জারণ মান হচ্ছে +5। এটাও কিন্তু এমসিকিউতে আসতে পারে যে এখানে নাইট্রোজেনের জারণ মান কত। তাহলে আপনি মুখে মুখে হিসাব করে, এটা হলো -6, এটা +1, তাহলে -5, এটার সাথে +5 দিলে 0 হয়ে যাবে, অর্থাৎ কেন্দ্রটার মান হবে +5। একটু বুঝছি ভাই?
আচ্ছা, এখন দেখি তো আমরা পরেরটার কি হয়। সালফিউরিক অ্যাসিডটা এবার হিসাব করে ফেলান নিজেরা নিজেরা। দেখি তো এটার হিসাব করি। এইটা হবে কত? -8। 4টা অক্সিজেনের -8 আর এটার উপর +2, তাহলে কত আসতেছে? -6। তাহলে অবশ্যই এটা +6 দিতে হবে। সালফারের কত হবে? +6। আচ্ছা, এবার এইখানে আসি। এটার মধ্যে দেখি -8 +1 ইকুয়াল টু কত হয়? -7। তাহলে অবশ্যই ক্লোরিনের দিতে হবে +7। তাহলে ক্লোরিনের হচ্ছে +7। এখন আমার সিদ্ধান্ত নেওয়ার পালা, কে শক্তিশালী। আমরা আগে বলছিলাম যার জারণ মান যত বেশি সে তত বেশি শক্তিশালী। এখানে জারণ মান কার বেশি? কোনটার মধ্যে যায় জারণ মান সবচেয়ে বেশি পাইছি? +7। এই যে পারক্লোরিক অ্যাসিড। তাহলে এই 3টে অ্যাসিডের মধ্যে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। এখন আমি আপনাদেরকে আরেকটা অ্যাসিড দিই, দেখি আপনারা বলতে পারেন কিনা। HCl, আরেকটা ধরেন নাইট্রিক অ্যাসিডে দিলাম, আরেকটা দিলাম কার্বনিক অ্যাসিড H2CO3। এইবার দেখি আপনারা হিসাব করেন তো, বা এই দুইটার মধ্যে দেখেন, এটা বাদ দেন, এটাতে 3টা মৌল নাই। এই দুইটার মধ্যে কে শক্তিশালী? 1 মিনিটের মধ্যে করেন ভাই, দেখি। না পারলে আমার বলেন, আপনার ভয়েস দিয়ে বলেন, স্যার আমি বুঝি নাই। নাইট্রিক অ্যাসিডটা অলরেডি হিসাব করা আছে, খালি এটা হিসাব করেন, কার্বনিক অ্যাসিডটা হিসাব করেন, তাহলে বুঝতে পারবেন যে কোনটা শক্তিশালী। ঠিক আছে তাহলে। পারছেন? মুখে মুখের হিসাব রে ভাই, খাতা কলম লাগে না আসলে। নাইট্রিক অ্যাসিড হবে। কোনটা? নাইট্রিক অ্যাসিড না? নাইট্রিক অ্যাসিডের জারণ মান আমরা আগে হিসাব করে রাখছি +5। আর কার্বনিক অ্যাসিডে কার্বনের জারণ মান কত? এখানে হলো -6 আর 2। -6 আর লগে 2 গেলে কত হয়? -4। তাহলে এটার হচ্ছে 4, কার্বনের হচ্ছে কত? +4। কার্বনের হচ্ছে +4। তাহলে নাইট্রিক অ্যাসিডের পাইছেন কত? এটার পাইছেন 5 +5, আর এটার পাচ্ছেন +4। তাহলে কে শক্তিশালী? নাইট্রিক অ্যাসিড শক্তিশালী, কারণ নাইট্রিক অ্যাসিড 5 আর এটার হলো 4। এই তো আপনারা বুঝে গেছেন দেখতেছি। তাহলে কোন অ্যাসিড বেশি শক্তিশালী সেটা নির্ণয় করার জন্য আমরা হিসাব করব তার জারণ মান। গুড। আচ্ছা, এইবারে দেখেন কিছু অক্সাইডের কথা আমরা, যদি এটার সাথে অক্সাইড গুলার খুব বেশি প্রাসঙ্গিকতা নাই, কিন্তু অবজেক্টিভে আমি দেখছি কোন অক্সাইডটি অম্লীয় অক্সাইড, কোন অক্সাইডটি ক্ষারীয় অক্সাইড, কোন অক্সাইডটি উভধর্মী অক্সাইড। এখন কোনটি উভধর্মী হবে, কোনটা ক্ষারীয় হবে, কোনটা অম্লীয় হবে, সেটা আমরা কিভাবে বুঝবো? আমি একটা উদাহরণ দিছি আপনাদের এখানে। অ্যালুমিনিয়াম অক্সাইড একটি উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড মানে কি? যারা অম্লের সাথে বিক্রিয়া করে ক্ষারের মতো আচরণ করবে। অম্লের সাথে ক্ষারের বিক্রিয়া কি তৈরি হয়? গত ক্লাসে বলছিলাম নিউট্রাল রিঅ্যাকশন বা প্রশমন বিক্রিয়া বলে একটা বাংলা কথা আছে। প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া আমাদের পেটের মধ্যে, আমরা যে অ্যান্টাসিড খাই, এই সেখানে এই প্রশমন বিক্রিয়াটা হয়। পেটের মধ্যে তৈরি হয় কি? পেটের মধ্যে তৈরি হয়েছে কিছুক্ষণ আগে দেখাইছি আপনাদেরকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড না? তার সাথে যখন আপনি ধরেন আপনি যোগ করলেন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, যোগ করলে কি তৈরি হবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি হবে, AlCl, AlCl প্লাস, AlCl প্লাস আরেকটা কি থাকে? AlCl চলে গেলে আর থাকবে পানি, H2O। এই যে লবণ আর পানি তৈরি হয় এসিড এবং ক্ষারের বিক্রিয়ায়, লবণ যোগ পানি। তাহলে একটা প্রশমন বিক্রিয়ার উদাহরণ মনে রেখে দেন, এসিড যোগ ক্ষার ইকুয়াল টু কি হবে? লবণ যোগ পানি। এসিড যোগ ক্ষারে লবণ ও পানি তৈরি হয়। এই বিক্রিয়াটার নাম হচ্ছে নিউট্রাল রিঅ্যাকশন বা প্রশমন বিক্রিয়া। এই যে আমরা পেটের মধ্যে প্রচুর অ্যাসিড তৈরি হয়,
তৈরি হলে আমরা কি করি, অ্যান্টাসিড খাই। অ্যান্টাসিডের কাজ হচ্ছে আপনার পেটের, অ্যান্টাসিড মানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, গায়ে লেখা আছে দেখেন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যখন খাবেন আপনার পেটের মধ্যে আছে HCl, তখন এই কেমিক্যাল রিঅ্যাকশনটা হয়। তাহলে এসিডটা কিসে পরিণত হয়ে যায়, অ্যালুমিনিয়াম ক্লোরাইডে পরিণত হয়ে যায়, তাহলে আর আপনার জ্বালা পোড়া হয় না, গ্যাসটা পানি হয়ে যায়, ওই এই ইয়াতে কাজ করে আর কি। তো বলে আমরা তো আর সবাই অ্যান্টাসিড খাই না, আমরা খাই কি অমিপ্রাজল, পেন্টোপ্রাজল, এখন ইসোমোপ্রাজল, কত কিছু বাইরেছে না। দুইটার কার্য পদ্ধতি ভিন্ন। ইনস্ট্যান্ট রিলিজের জন্য আপনার পেটে প্রচুর গ্যাস এসে জ্বলতেছে, তখন আপনি অ্যান্টাসিড খেয়ে দিলে আপনার ব্যথা কমে যাবে। আমরা আগে গ্রামের মানুষ খাওয়া সোডা খাইতো, খাওয়া সোডাও কিন্তু খার, তাহলে সেটা খাইলে ওই লবণ আর পানি তৈরি হয়ে ব্যথা কমে যায়, মানুষ সাময়িক রিলিজ পায়। কিন্তু আমরা ওমিওপ্রাজল যেগুলা খাই সেগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী উৎপাদন বন্ধ হওয়ার জন্য। আপনার তো উৎপাদন হইতে থাকলো আর এদিকে আপনি অ্যান্টাসিড খাইতে থাকলেন, তাহলে তো সাময়িক আপনি রিলিফ পাবেন, কিন্তু আপনার তো বন্ধ হবে না প্রসেসটা বন্ধ হওয়ার জন্য আমরা ট্রিটমেন্ট করি কি, স্যাক্লো খাই বা কোসেক খাই, ওগুলো হলো ওমিওপ্রাজল বলে। যাই হোক, আপনাদেরকে মেডিকেল সায়েন্সের কিছু কথা বললাম। তো এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড একটি উভয়ধর্মী অক্সাইড, আমরা সেটা প্রমাণ করতে চাই। কেমনে এটা উভয়ধর্মী অক্সাইড, প্রথমে আমি দেখাইলাম অ্যাসিডের সাথে বিক্রিয়া করাইলাম, এই যে এটা একটা অ্যাসিড, এটা কি একটা অ্যাসিড, এটা হলো অ্যালুমিনিয়াম অক্সাইড। বিক্রিয়া করে কি তৈরি করছে, এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আগে বলছিলাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে, আর কি তৈরি হয়েছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে আর পানি তৈরি হয়েছে। তাহলে এখানে লবণ, এটা হলো একটা লবণ, এটা হলো পানি। তাহলে এটা এখানে কার মতো আচরণ করছে বলেন, এখানে অ্যালুমিনিয়াম অক্সাইডটা কার মতো আচরণ করছে, ক্ষারের মতো আচরণ করছে। এটা যেহেতু অ্যাসিড, অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া না লবণ পানি তৈরি হয়, যেটা আমরা উপরে লিখছি, অ্যাসিডের সাথে ক্ষার বিক্রিয়া করলে লবণ পানি তৈরি হয়, ঠিক না। এখন এইখানে আমরা এটা তাহলে অ্যাসিডের মতো কাজ করছে, আর এটা অ্যাসিড হলে এটা ক্ষারের মতো কাজ করছে, অর্থাৎ এটা ক্ষারধর্মী ধর্ম প্রকাশ করছে। এবার আমরা দেখি অ্যাসিডিক ধর্মীটা প্রকাশ করে কিনা। এইবারে দেখেন একই অ্যালুমিনিয়াম অক্সাইডকে এবারে দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া, এখানে তৈরি করছে কি সোডিয়াম অ্যালুমিনেট আর হলো পানি। তাহলে এখানে বিক্রিয়া করছে কার মতো, অ্যাসিডের মতো। এখানে কিন্তু অ্যাসিড নাই, খেয়াল করেন, এটা হলো ক্ষার, আগেরটা যে অ্যাসিড ছিল বিক্রিয়া করছে ক্ষারের মতো, এখন আমি ক্ষার দিছি অ্যাসিডের মতো বিক্রিয়া করছে। তাহলে একই জিনিস অ্যালুমিনিয়াম অক্সাইডটা, এই অ্যালুমিনিয়াম অক্সাইডটা এক জায়গায় ক্ষারের মতো আচরণ করছে, আরেক জায়গায় অ্যাসিডের মতো আচরণ করছে। অতএব বলা যায় অ্যালুমিনিয়াম অক্সাইড একটি উভয়ধর্মী অক্সাইড। ওই যে হিজড়ার মতো, ছেলের মতো বৈশিষ্ট্য আছে, মেয়ের মতো বৈশিষ্ট্য আছে, ঠিক না। এখানে অ্যালুমিনিয়াম অক্সাইডটাও অ্যাসিডের মতো আচরণ করে, ক্ষারের মতো আচরণ করে, যেটা আমরা দুইটা কেমিক্যাল রিঅ্যাকশন দিয়ে বুঝাইছি। আপনাদের জন্য কেমিক্যাল রিঅ্যাকশনের দরকার নেই, আপনাদের পরীক্ষাতে আসবে অ্যালুমিনিয়াম অক্সাইড কোন ধরনের অক্সাইড, আপনি বলবেন যে উভয়ধর্মী অক্সাইড। ব্যাখ্যা কি, ব্যাখ্যা হচ্ছে এটা একবার ক্ষারের মতো আচরণ করে, একবার অ্যাসিডের মতো আচরণ করে, বললে এটা উভয়ধর্মী। আচ্ছা, এরপরে দেখি আমরা ক্ষার ও ক্ষারক কাকে বলে, ক্ষার কাকে বলে, ক্ষারক কাকে বলে। আগে আসেন আমরা অ্যাসিডের কথা যেন না আমরা মন থেকে না ভুলে যাই, কারণ এটার সাথে এটা সম্পর্ক আছে। অ্যাসিড তো বললাম যে কি দেব, হাইড্রোজেন আয়ন দিবে, পানিতে দ্রবীভূত হলে হাইড্রোজেন আয়ন দিবে বা হাইড্রোজেন আয়ন দান করবে, ঠিক না। এখন হলো হাইড্রোজেন আয়ন গ্রহণ করবে যারা, জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন বা অক্সিজেন আয়ন তৈরি করবে এবং প্রোটন গ্রহণ করবে, যারা এক দল প্রোডাকশন করবে আর এক দল গ্রহণ করবে, এটাই তো নিয়ম। জারণ বিজারণ তো একসাথে হয়, আপনারা তো জানেন। ইলেকট্রন দান করাকে বলা হয় জারণ, আর ইলেকট্রন গ্রহণ করাকে বলা হয় বিজারণ। জারণ ছাড়া বিজারণ হয় না, বিজারণ ছাড়া জারণ হয় না। কারণটা কি আপনাদের একটু করে দেখাই, একটু কঠিন মনে হবে না, দেখা সহজে হবে। সোডিয়াম, এটা একটা ইলেকট্রন দিতে পারে, দিয়ে এটা কি হবে, সোডিয়াম প্লাস ধনাত্মক আয়ন, এটাকে আমরা আরেক নাম দিছিলাম মনে আছে, ক্যাটায়ন। ধনাত্মক আয়নের আরেক নাম হচ্ছে ক্যাটায়ন, ক্যাথোডের দিকে যায় বললে এটার নাম ক্যাটায়ন। এই একটা ইলেকট্রন সে যে দান করছে, এটা গ্রহণ করবে কে, ক্লোরিন। এই ক্লোরিন একটা ইলেকট্রন যখন গ্রহণ করবে সে ঋণাত্মক হয়ে যাবে, গ্রহণ করলে ঋণী, দান করলে দাতা, সে পজিটিভ। তাহলে দেখেন একই ধরনের চার্জ, একটাতে প্লাস আর একটাতে মাইনাস, এই দুইটার মধ্যে আকর্ষণ হইয়া তৈরি হয় সোডিয়াম ক্লোরাইড। এই যে সোডিয়াম ক্লোরাইড যে লবণ, আমরা যে খাবার লবণ যেটা, এই সোডিয়াম ক্লোরাইড তাহলে কেমনে তৈরি হয়, কে সোডিয়ামে ইলেকট্রন দিয়ে ক্লোরিনে ইলেকট্রন গ্রহণ করে কইরা তাদের মধ্যে একটা রাসায়নিক বন্ধন তৈরি হয়, সে বন্ধনের নামও আমরা জানি তড়িৎযোজী বন্ধন বা আয়নিক বন্ধন, বলছি এগুলো আগের ক্লাসে। তাহলে এখানে এটা বলার উদ্দেশ্য হইল এই যে কেউ প্রোটন দান করবে আর কেউ
প্রোটন গ্রহণ করবে। তাহলে অ্যাসিড প্রোটন দান করে, অ্যাসিডের পানিতে যখন দ্রবীভূত করব সেটা এখানে প্রোটন তৈরি করবে, সেই প্রোটনটা আরেকটা গ্রহণ করে, যে গ্রহণ করে তার নাম হচ্ছে ক্ষারক। অথবা তার দুই রকমের সংজ্ঞা আছে, হাইড্রোক্সিল আয়ন, এটার নাম কি? হাইড্রোক্সিল আয়ন। তাহলে হাইড্রোক্সিল আয়ন তৈরি করে অথবা প্রোটন গ্রহণ করে, তাদেরকে আমরা বলি ক্ষারক। যেমন এখানে আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, যে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডকে যখন পানিতে দ্রবীভূত করবেন, ধরেন আমি একটা পাত্রের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম, এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা কি হবে? সোডিয়াম আয়ন প্লাস আর হাইড্রোক্সিল আয়ন মাইনাস হয়ে থাকবে। এখন এই যে এটাকে বলা হয় ক্যাটায়ন, এটাকে বলা অ্যানায়ন, আমরা জানি। এই যে যার মধ্যে এই যে এখানে একটা চিহ্ন উঠে নাই, মাইনাস চিহ্নটা আসবে উপরে, কারেকশন করে নিয়ে আপনারা একটু দেখেন, এখানে মাইনাস চিহ্ন দিতে ভুল হয়ে গেছে। তাহলে এইটা হলো পজিটিভ আয়ন আর এটা হলো নেগেটিভ আয়ন। তাহলে দেখছেন পানিতে দ্রবীভূত করলে এটা একটা হাইড্রোক্সিল আয়ন তৈরি করে, সেজন্য এটার নাম হচ্ছে ক্ষারক। আমরা দেখবো ক্ষারক আর ক্ষার আসলে বেসিক্যালি এক জিনিসই, একটু পরে সেটা আমরা দেখাচ্ছি। এটা হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড, এখানে একটা হাইড্রোক্সিল আয়ন তৈরি করছে, দেখছেন? তাহলে আমরা সংজ্ঞাতে বলতে পারি যে সকল যৌগ পানিতে দ্রবীভূত হইয়া হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে অথবা প্রোটন গ্রহণ করে, প্রোটন গ্রহণ করে মানে হাইড্রোজেন আয়ন গ্রহণ করে, তাদেরকে আমরা কি বলবো? ক্ষারক বলবো। নিচ পরীক্ষাতে তো আর সংজ্ঞা আসবে না, পরীক্ষাতে আসবে নিচের কোনটি ক্ষার, কোনটি ক্ষারক, কোনটি অ্যাসিড, কোনটি লবণ। এই জিনিসটা চেনানোর জন্য আপনাদের আজকে লেকচারটা মূলত। আপনারা যদি আইডেন্টিফাই করতে পারেন যে এটা অ্যাসিড, এটা ক্ষারক, এটা ক্ষার, তাহলে আজকের লেকচার সাকসেসফুল। আচ্ছা, তাহলে দেখেন আমরা ক্ষারকের সংজ্ঞা বলছি যে যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দিবে অথবা প্রোটন গ্রহণ করবে তাদেরকে আমরা ক্ষারক বলবো। এখানে আমি দুইটা ক্ষারকের উদাহরণ দিচ্ছি, এরপরে স্লাইডটাতে মজা পাবেন, সেখানে হচ্ছে সকল ক্ষারই ক্ষারক। এখানে আমি একটা ছবি দিছিলাম আপনাদেরকে। আচ্ছা, এখন আপনাদেরকে বলি যে সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নহে, এই কথাটার অর্থটা কি? ক্ষার কি, ক্ষারক কি? বেসিকলি ক্ষার আর ক্ষারক একই। এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড দেখাইছি না, এগুলা পানিতে দ্রবীভূত হইয়া কি হয়? হাইড্রোক্সিল আয়ন তৈরি করে। এখন যারা পানিতে দ্রবীভূত হয় না তাদেরকে বলা হয় ক্ষারক, আর যারা দ্রবীভূত হয় তাদেরকে বলা হয় ক্ষার। তাহলে যে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তারা একই সাথে ক্ষারক ও ক্ষারক। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনেন, যে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে বলা হয় ক্ষার। তাহলে ক্ষারক গুলা যখন পানিতে দ্রবীভূত হয় সেটা ক্ষারক, আরে ক্ষার। আর যেগুলা দ্রবীভূত হয় না তাহলে সেটা কি? শুধু ক্ষারক। তাহলে ক্ষারক হলে যে ক্ষার হবে এমন কোনো কথা নাই, কিন্তু ক্ষার, ক্ষারগুলো অবশ্যই ক্ষারক। প্যাস লাগে কোনো? বলুন তো ভাই। সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নহে। কারণটা কি? ক্ষারক যেগুলা শুধু পানিতে দ্রবীভূত হয় সেটার নাম হচ্ছে ক্ষার, সে একই সাথে কিন্তু ক্ষারকও, কারণ ক্ষারক থেকেই তো ক্ষার আসছে, পানিতে দ্রবীভূত হয়েছে বলে তার নাম ক্ষার হয়ে গেছে। তাহলে সকল ক্ষারই এক ধরনের ক্ষারক, ঠিক না? কিন্তু যেগুলো দ্রবীভূত হয় না সেগুলো শুধুই ক্ষারক, ক্ষার নয়। অতএব বলা যায় সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নহে, এটা একদম ভুলবেন না। এখন আপনাদেরকে আমি উভয়ধর্মী অক্সাইড দেখাইছিলাম, মনে আছে? অ্যালুমিনিয়াম অক্সাইড একবার অ্যাসিডের মতো আচরণ করছে, একবার ক্ষারের মতো আচরণ করছে। এখন আমরা দেখব অম্লীয় অক্সাইড বা এসিডীয় অক্সাইড। অম্লীয় মানে তো এসিডীয় এক কথাই। যেসব অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে অথবা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, ঠিক না? অম্লীয় মানে কি? যারা ওই যে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে নিউট্রাল রিঅ্যাকশন শো করবে, যে অক্সাইড গুলা পানির সাথে বিক্রিয়া করলে দেখা যাবে যে কি লবণ আর পানি উৎপন্ন করতেছে, তাহলে আমরা বলবো এটাকে কি? অম্লীয় অক্সাইড বলবো। কারণ ক্ষারের সাথে অম্ল বিক্রিয়া করলে না লবণ আর পানি তৈরি হয়, ঠিক না? সেজন্য এই কথাটা এখানে বলা হয়েছে। দেখেন, যে সকল অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে অথবা ক্ষারকের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে, লবণ ও পানি উৎপন্ন করে, তাদেরকে আমরা অম্লীয় অক্সাইড বলবো। সাধারণত ধাতুর অক্সাইড সমূহ এবং উচ্চ জারণ অবস্থা বিশিষ্ট অক্সাইড সমূহ অম্লীয় প্রকৃতির। ধাতুর অক্সাইড বলেন তো একটা ক্যালসিয়াম অক্সাইড ধরেন, সোডিয়াম অক্সাইড বলেন, এগুলা কি? অক্সাইড।
ধাতুর অক্সাইড, ক্যালসিয়াম একটা ধাতু, সোডিয়াম একটা ধাতু, এই ধাতুর অক্সাইড গুলা কি অক্সাইড হবে? অম্লীয় অক্সাইড হবে। আচ্ছা, এখন আসে ক্ষারীয় অক্সাইড আছে। অম্লীয় অক্সাইডের উদাহরণ এই যে এখানে লাল করে রাখছি, এগুলো সব মুখস্থ করে ফেলবেন। এগুলো হলো সব অম্লীয় অক্সাইডের উদাহরণ, আমি লাল করে রাখছি। একটা জিনিস খেয়াল করেন যে এইখানে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড লাল লাল করে রাখছি যে এগুলার যে দুইটাই কিন্তু অধাতু, এখানে একটাও কিন্তু ধাতু নেই। খেয়াল করছেন যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আমরা যেগুলোর নাম বলি, আম আছে না আমের শেষে, যেগুলোকে আমরা ধাতু বলি, এইখানে দুইটাই, কার্বনের একটা অধাতু, অক্সিজেনের একটা অধাতু। তাহলে অধাতুর অক্সাইড গুলা কিন্তু অম্লীয় অক্সাইড, এটা কিন্তু মনে রাখার একটা টেকনিক। এখানে খেয়াল করেন, আমি কার্বন ডাইঅক্সাইডের সাথে পানি যোগ করলে কার্বনিক অ্যাসিড তৈরি করে। তাহলে আমরা আগে সংজ্ঞাতে বলছি পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে যারা, সেগুলো হচ্ছে অম্লীয় অক্সাইড। তাহলে এগুলো প্রত্যেকটা পানির সাথে বিক্রিয়া করে কি করতে, এখানে কি তৈরি করছে? এগুলো সবগুলো অ্যাসিড। এটা কার্বনিক অ্যাসিড, এটা সালফিউরিক অ্যাসিড, এটা সালফিউরিক অ্যাসিড, এটা নাইট্রিক অ্যাসিড। এই তিনটে অ্যাসিড তৈরি করছে তিনটা অক্সাইড। অতএব এই তিনটা বা চারটা অক্সাইড যেগুলো আমরা দেখাচ্ছি, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড বা নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এগুলো সবগুলা হচ্ছে অম্লীয় অক্সাইডের উদাহরণ। এবারে আসেন তার উল্টাটা, ক্ষারীয় অক্সাইড। যে সকল অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করবে। আগেরটা অ্যাসিড উৎপন্ন করছে বললে অম্লীয় অক্সাইড, সহজ কথা মনে রাখবেন, কঠিন ভাবে না। যে সকল অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে তাহলে অম্লীয় অক্সাইড বা অ্যাসিডীয় অক্সাইড। আর এরা তৈরি করবে ক্ষার। ক্ষার তো চিনছেন কিছুক্ষণ আগে, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক না, যেটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে। এখানে বলাই আছে যে অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে লবণ এবং পানি তৈরি করবে, অর্থাৎ ক্ষারের মতো আচরণ করবে যে সকল অক্সাইড। এত কথা বোঝার দরকার নাই। যারা অ্যাসিডের মতো আচরণ করবে সেগুলো হচ্ছে অম্লীয় অক্সাইড, যারা ক্ষারের মতো আচরণ করবে সেগুলো হচ্ছে ক্ষারীয় অক্সাইড। সাধারণত যে কিছুক্ষণ আগে বলছিলাম ধাতুর ক্ষারীয় অক্সাইড গুলো, ক্যালসিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, এগুলো সব হচ্ছে আপনার ক্ষারীয় অক্সাইডের উদাহরণ। অম্লীয় অক্সাইডের উদাহরণ গুলো আগেই দিয়ে দিছি আপনাদেরকে। এখন আসে ক্ষার। তো যদিও এটা একটু করে বলে ফেলছি আপনাদেরকে, সকল ক্ষারই ক্ষারক কিন্তু বলা হয়ে গেছে অলরেডি, কিন্তু তারপরে দেখেন এখানে আমরা লিটারেচারটা কি লিখছি। ক্ষার হলো এমন এক ধরনের ক্ষারক যা পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোক্সাইড আয়ন বা হাইড্রোক্সিল আয়ন তৈরি করে। বুঝতে পারছেন কি? এই যে ক্ষারকই শুধু পানিতে দ্রবীভূত হয়েছে, আর এটার আরেক নাম হয়ে গেছে ক্ষার। একটার ইংরেজি হচ্ছে অ্যালকালি, ক্ষারের ইংরেজি হচ্ছে অ্যালকালি, আর ক্ষারকের ইংরেজি হচ্ছে বেজ। আর একটা তো অ্যাসিড, অ্যাসিড তো জানে অম্ল। তাহলে অ্যালকালি, অল অ্যালকালি ইজ বেস, বাট অল বেস ইজ নট অ্যালকালি। খালি যে সকল বেস গুলা পানিতে দ্রবীভূত হয় তার নাম হচ্ছে ক্ষার। এই যে এখানে কয়েকটা উদাহরণ দিলাম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলা সবগুলা হচ্ছে আপনার ক্ষার। কারণ এগুলা পানিতে দ্রবীভূত হইয়া কি তৈরি করে? হাইড্রোক্সিল আয়ন তৈরি করতে পারে। ক্ষারের কিছু বৈশিষ্ট্য দেখেন। ক্ষার যে অ্যাসিডের কিছু বৈশিষ্ট্য আমরা দেখছি, মুখে দিলে কি হয়? টক অনুভূত হবে। তারপরে হাইড্রোজেন আয়ন দিবে, প্রোটন দিবে না, প্রোটন দান করতে পারে যারা, এদেরকে আমরা অ্যাসিড বলছি। তার মধ্যে দুইটা অংশ থাকে, একটা ধনাত্মক অংশ থাকে, একটা ঋণাত্মক অংশ থাকে। এখন এখানে দেখেন ক্ষারের বৈশিষ্ট্যগুলা কি। অ্যাসিডের বৈশিষ্ট্য দেখছি, অ্যাসিডটা হচ্ছে টক, টক স্বাদযুক্ত। আর ক্ষার হচ্ছে তিক্ত স্বাদযুক্ত, তিতা। মুখে দিলে, মুখে দেওয়া ঠিক না, বিপজ্জনক। সব ক্ষার তো মুখে দেওয়া যাবে না। যেমন সোডা আমরা খাই, সেটা মুখে দিতে পারবে, কিন্তু সব লবণ কি আমরা খাই বলেন তো? সোডিয়াম ক্লোরাইড না আমরা খাই, লবণ খেলে তো মানুষ মারাও যাবে। যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা কি খেয়ে খায়? খায় না, বিষাক্ত। সেই জন্য লবণ রাসায়নিকভাবে তার নাম লবণ। আমরা তো সাধারণ লোকেরা মনে করি লবণ মানে যেটা খাই সেটাই লবণ। আসলে লবণে হচ্ছে যে যার একটা ধনাত্মক অংশ থাকবে, একটা ঋণাত্মক অংশ থাকবে, একটা ধাতব অংশ থাকবে, একটা অধাতব অংশ থাকবে, সেটাগুলো হচ্ছে লবণ। এবার সেটার নাম যেটাই হোক, সোডিয়াম ক্লোরাইডকে আমরা লবণ বলি কারণ সোডিয়ামে দেখেন সোডিয়াম আছে আর ক্লোরিন আছে, আলাদা আলাদা দুটো অংশ। একটা সোডিয়াম হলো ধনাত্মক অংশ, ধাতব অংশ, আর ক্লোরিন হচ্ছে অধাতব অংশ। এই ধাতব অংশ আর অধাতব অংশ মিলে লবণ তৈরি হয়, সেটা আমরা পরের স্লাইডে আছে আমরা দেখবো। তাহলে ক্ষারের স্বাদ তিক্ত, কিন্তু মুখে নেওয়া বিপজ্জনক।
হাতে লাগলে সাবানের মতো পিচ্ছিল মনে। আমরা ল্যাবে যখন কাজ করি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিয়ে একবার কাজ করার সময় পড়ে গেছিল আমার কাপড়ের মধ্যে, আমার মনে আছে। কাপড়টা পুরা জ্বলে গেছে, মানে রং উঠে গেছে, এবং এটা হাতে লাগছে পিচ্ছিল। যদিও হাতে লাগানো সবসময় গ্লাভস পরে কাজ করতে হয়। এরপরে দেখেন লাল লিটমাসকে নীল করে। ওই যে কিছুক্ষণ আগে যেটা ছিল তার উল্টা না এটা। পেস্ট লাগাবেন না কিন্তু, এখানে লালকে নীল করে। আগেরটা কিন্তু এসিডে বলছিলাম পিটাইয়া লাল করে, মানে এসিড হচ্ছে লাল করেন না পার্টি, আর এটা তার উল্টা। খেয়াল করেন, এই দুই জায়গার দুইটা এমসিকিউ ইম্পর্টেন্ট। সেজন্য এটা আমি বারবার এখানে আসলে আমি একটু উজ্জীবিত হয়ে উঠি, খেয়াল করছেন? কারণ সবাই প্যাস লাগাই দেয়, লালকে নীল বলেন, তাহলে দুইটাই ভুল হয়ে যাবে। আপনি যদি একটা ভুলটা বুঝেন তাহলে দুইটাই উল্টা হয়ে যাবে। এসিড লাল করে শেষ, বাকিগুলো উল্টা। এত কথার দরকার নাই। এরপরে হাইড্রোক্সিল আয়ন বা হাইড্রোক্সাইড আয়ন দেয় এরা জলীয় দ্রবণে, পানির মধ্যে মিশাইলে। ওইটা দিয়ে কি বলেন তো, এসিডে কি দে? এসিডে পানিতে দ্রবীভূত করলে কি দে বলেন তো? হাইড্রোজেন আয়ন দে। আর অ্যালকালি বা ক্ষার বা ক্ষারক পানিতে দ্রবীভূত করলে হাইড্রোক্সিল আয়ন দেয়। এই পার্থক্যটা মাথায় রাখতে হবে। আপনাদেরকে তো আসলে একদিনে আমি কেমিস্ট্রি শিখে ফেলতে পারবো না। চেষ্টা এগুলা তিনটা চ্যাপ্টার, এখানে ক্ষার, ক্ষারক, এসিড, এটা হল লবণ, 3-4টা চ্যাপ্টারের পড়া এখানে। তা আপনারা ফ্রিলিতে তো আর ধরেন আপনার খুব গাঠনিক স্ট্রাকচার, ইলেকট্রন বিন্যাস ইত্যাদি ইত্যাদি আসবে না। কেমিস্ট্রির লোকেরা পরীক্ষা দিতে খালি যাবে না, আমাদের এখানে বাংলার লোক যাবে, ইতিহাসের লোক যাবে, ঠিক না, আর পলিটিক্যাল সায়েন্সের লোক যাবে। সেই জন্য কমন জিনিসগুলা দিয়ে আপনাদেরকে আমি স্লাইড গুলা তৈরি করছি, যেগুলা সবাই জানতে হবে, সেটা সবাই জানা উচিত, যেখানে খুব বেশি হাই থট লাগে না, মুখস্থর মতো করে রাখা দেওয়া যাবে। তাহলে এসিড পানিতে তৈরি করবে হাইড্রোজেন আয়ন, আর ক্ষার বা ক্ষারক পানিতে তৈরি করবে হাইড্রোক্সিল আয়ন। এই পার্থক্যটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এসিডের স্বাদ হচ্ছে টক, আর বেজের বা ক্ষারের স্বাদ হচ্ছে তিক্ত। ওইটা সবসময় বিপজ্জনক, ঠিক না? ওই এসিডটা তীব্রতা সবচেয়ে বেশি কার? অজৈব এসিডের, যেমন সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলো খুবই তীব্র। নাইট্রিক অ্যাসিড দিয়া নিক্ষেপ করে, বা ব্যাটারি অ্যাসিড দিয়া ওই যে সন্ত্রাসীরা হামলা করে, পুড়ে যায়, মেয়েদের গায়ে নিক্ষেপ করে, যেটার যে কঠিন শাস্তি হয়েছে এখন দেশে, না আইন হয়েছে এসিড সার্ভাইভ করার জন্য। তাহলে আমরা দেখলাম এসিড এবং ক্ষারের ফান্ডামেন্টাল জিনিসগুলো আমরা অন্তত দেখছি। এখন ক্ষারের কিছু বৈশিষ্ট্য আরো দেখেন। আরো দুইটা বৈশিষ্ট্য এখানে, অম্লের সাথে বিক্রিয়া করে কি করলে, বিক্রিয়া করলে এসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি হয়, এটা আমরা এই নিয়ে 3বার বলা হয়ে গেছে। ক্ষার এসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে ভাই? এটা ডেকে দিলাম, লবণ এবং পানি। যেটা বারবার মনে রাখবেন, আপনার মাথাতে রাখবেন, যে পেটের মধ্যে যে আমরা গ্যাস্ট্রিক হলে অ্যালুমিনিয়াম অক্সাইড খাই, কেন খাই? পেটের মধ্যে গেলে লবণ আর পানি তৈরি করে, এটা নিউট্রাল রিয়েকশন বলা হয় বা প্রশমন বিক্রিয়া বলা হয়। তাহলে এটা একবার এটা ঠোঁটস্থ রেখে দিবেন যে অম্ল যোগ ক্ষার ইকুয়াল টু লবণ যোগ পানি। লবণের কাহিনী আপনাদেরকে আবারও বলছে, লবণ বলতে শুধু সোডিয়াম ক্লোরাইড কে বোঝায় না। সোডিয়ামের মতো চেহারা আর এরকম অ্যালুমিনিয়াম ক্লোরাইড, পটাশিয়াম সালফেট, পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, এগুলো সবই লবণ। লবণের কেমিক্যাল বৈশিষ্ট্য হলো একটা ধাতব অংশ, একটা অধাতব অংশ থাকবে, থাকলেই তারা লবণ। এবার এটা আপনি খাইতে পারবেন কি খাইতে পারবেন না, সেটা বিয়ন্ড দ্য কোশ্চেন। আমরা শুধু খাই সোডিয়াম ক্লোরাইড, এখানেও কথা আছে। আমরা কিন্তু বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড খাই না। বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড শুধু ল্যাবরেটরিতে ব্যবহার হয়। আমরা যে লবণটা খাই সেটার মধ্যে পটাশিয়াম ক্লোরাইড মিক্স করা আছে, আয়োডিন মিক্স করা আছে, না কত কিছু মিক্স করা থাকে, সামুদ্রিক ভাবে আরো ন্যাচারাল কিছু জিনিস থাকে তার সাথে বাই বন্ড, সেগুলা সহ থাকে। এই জন্য বর্ষাকালে কিন্তু লবণ গলে যায়, পানি হয়ে যায়। কিন্তু সোডিয়াম ক্লোরাইড আমরা যে ল্যাবে রাখি, বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড যেটা, সেটা অনেক দাম, এবং সেটা পানি গ্রহণ করে তরল হয় না। কারণটা কি বলেন তো? একটাকে বলা হয় পানি গ্রাহী পদার্থ, আর একটাকে বলা হয় পানি গ্রাসী পদার্থ। সোডিয়াম ক্লোরাইড কিন্তু পানি গ্রাহী পদার্থ, বাতাস থেকে চলে আসবো নিবে, কিন্তু তরল হবে না, সেটা হলো বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড। তো অনেকে প্রশ্ন করে, তাহলে লবণ কেন তরল হয়ে যায়? আরে ভাই, লবণ তো বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড না, তার মধ্যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, বললাম না, পটাশিয়াম ক্লোরাইড আছে, ইত্যাদি মিশ্রিত আছে, অপদ্রব্য মিশ্রিত আছে বলে সেগুলো কিন্তু পানি গ্রাসী পদার্থ। এই জন্য সেগুলা সাথে লবণও পানি নিয়ে তরল হয়ে যায়। তাই একটাকে বলা হয় গ্রাসী, একটাকে বলা হয় গ্রাহী। আমরা মজা করে শিখছিলাম, মনে আছে, মেডিকেল ভর্তি পরীক্ষার সময়। গ্রাসী, সি মানে মেয়েদেরকে আমরা সি অ্যাড্রেস করি না, আর পুরুষদেরকে হি। তাহলে পুরুষ কারা?
যাদের অনেক দুঃখ কষ্ট যাবে, কোনো আপা আছেন কোনো মনে কষ্ট নিয়েন না। এখানে আমি বলছি যে পুরুষেরা বাইরে ঝড় বৃষ্টি দুঃখ বেদনা ইত্যাদি এদের হৃদয়ে ধারণ করে, ধরে কিন্তু কাঁদে না, ভিতরে দুঃখ বোধ আছে কিন্তু কাঁদে না। মেয়েরা অল্প দুঃখ কষ্ট দেখে দেখে কাঁদে দেয়, অর্থাৎ নিজেরাও তরল হয়ে যায়, তাহলে তারা হচ্ছে গ্রাসী। যারা নিজেরাও তরল হয়ে যায় তারা হলো মেয়ে, গ্রাসী। আর যারা দুঃখ নেই কিন্তু তরল হয় না সেটা গ্রাহী, পুরুষ। না, মনে রাখার একটা কিছু টেকনিক আছে, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমরা শিখছিলাম। এরপরে বিদ্যুৎ পরিবাহী, ক্ষারের দ্রবণ বিদ্যুৎ পরিবহন করতে পারে, কারণটা কি? ক্ষারের মধ্যে কি থাকে? ওই যে ধাতব অক্সাইড, এগুলো তো কারেন্ট পরিবহন, ধাতুর ভিতর দিয়ে ইলেকট্রন যেতে পারে, কারেন্ট যেতে পারে। এবারে আসেন লবণ। এতক্ষণ লবণ লবণ করে চিল্লাইতেছি না? লবণ কারে আগে এখানে একটা সংজ্ঞা দেখেন তো। লবণ বা সল্ট হচ্ছে এমন সব যৌগ যারা সাধারণত একটি অম্ল আবার একটি ক্ষারের বিক্রিয়া উৎপন্ন হয়। এতক্ষণ ধরে বললিল অরিন্দম, আমরা যে এত কিছু পড়ায় আসলাম সেই কথাটাই তো শিখেছি এতক্ষণ। আপনাদেরকে শিখেছিলাম এসিডের সাথে, ধরেন একটা এসিড দিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। তাহলে কি যোগ করলাম? এটা হলো অ্যাসিড, আর এটা হচ্ছে কি? ক্ষার। এবার আপনারা বলেন এখানে কি তৈরি হবে? এই যে এটার সাথে এটা, এটার সাথে এটা, সোডিয়াম ক্লোরাইড যোগ পানি। আজকের পড়ার মধ্যে এই জিনিসটা অনেকবার আসছে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না। এই তাহলে এসিড যোগ ক্ষার ইকুয়াল টু লবণ যোগ পানি। ভাই হালিম ভাই বলেন তো, এসিড যোগ ক্ষার লবণ যোগ পানি, এই বিক্রিয়াটার নাম কি ভাই? কে বলতে পারেন? প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া। গুড। কে বলছেন? হালিম ভাই? মুস্তাফিজ। আচ্ছা, মোস্তাফিজ ভাই, ঠিক আছে। তার আপনার এই যে আপনারা বুঝে গেছেন। তো এইখানে সংজ্ঞাটার মধ্যে আমি বলছিলাম যে সাধারণত একটি অম্ল আর একটি ক্ষারের বিক্রিয়ায়, তাহলে এখানে অম্ল কি আছে? অম্ল মানে তো অ্যাসিড। ক্ষার কি আছে? আছে। বিক্রিয়া যেটা তৈরি হয়েছে, এই তৈরিকৃত জিনিসটার নাম হচ্ছে লবণ। এই যে সোডিয়াম ক্লোরাইড, আমি সোডিয়াম ক্লোরাইড তৈরি করার জন্য ইন্টেনশনালি খাবার লবণ তৈরি করার জন্য আপনাদেরকে আমি এই বিক্রিয়াটা দেখালাম। এখানে অন্য কিছু দিলেও হইতো, যেমন আমি যদি দিতাম এখানে ধরেন সালফিউরিক অ্যাসিড দিতাম, H2SO4, তার সাথে যোগ করতাম কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন কি তৈরি হবে বলেন তো? সোডিয়াম সালফেট Na2SO4 প্লাস, আর এটা কি হবে? পানি। একই রকমের রিঅ্যাকশন আসছে না? দেখেন তো, এখানেও কিন্তু এটা অ্যাসিড, এটা কিন্তু ক্ষার, এইটা কিন্তু লবণ। তাহলে এই লবণ আর এই লবণের চেহারা কি একই? এটা কি খাওয়ার লবণ? না, এটা হলো খাওয়ার লবণ। এখানে একটা ধাতব অংশ আছে, একটা অধাতব অংশ আছে, সেই জন্য এটার নাম হচ্ছে লবণ। এবারে সংজ্ঞাটাতে আবার ফিরে যান। এতগুলা রিয়েকশন, আসলে কেমিক্যাল রিয়েকশন গুলা আপনাদের জন্য যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তাদের কাছে একটু কঠিন লাগবে। আপনাদের খালি এটা নাম বাংলা লিখবেন, আমরা সালফিউরিক অ্যাসিড যোগ কি লিখবেন? ক্ষার। অ্যাসিড যোগ ক্ষার ইকুয়াল টু লবণ যোগ পানি। আপনাদের একটু জানলেই হবে, আপনাদের আমার মতো সোডিয়াম সালফেট লেখার দরকার নাই বা সালফিউরিক অ্যাসিড লেখার দরকার নাই। তাহলে আমরা লবণ হলো এমন একটি যৌগ যা সাধারণত একটি অম্ল এবং ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হয়, যেটা আমরা বিক্রিয়া করে দেখাইলাম। একটি আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়ে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে বিভক্ত হয়। এই যে ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন, এটা আমি এইখানে ভাঙ্গে আপনাদেরকে দেখাইছি। এখানেও একইভাবে এই যে সোডিয়াম আয়ন প্লাস ক্লোরিন আয়ন। তাহলে শেষের কথাটাও ব্যাখ্যার মধ্যে আমরা দেখাই দিলাম যে পানিতে দ্রবীভূত হয়ে ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়নে বিভক্ত হয়, তাদেরকে আমরা লবণ বলি। তবে ধনাত্মক আয়ন ঋণাত্মক আয়ন অনেক কিছুতে আছে, তাই বলে সবগুলোর আমরা লবণ বলবো? সালফিউরিক অ্যাসিড তো ভাঙলে এখানে হাইড্রোজেন আয়ন তৈরি হবে, সালফেট আয়ন তৈরি হবে, তাই বলে এটাকে লবণ না। লবণ হতে হলে আপনাদের মনে রাখতে হবে একটা অংশ ধাতব থাকবে। এখানে কি ধাতু আছে? এখানে কোনোটাই ধাতু না, সবগুলো হচ্ছে অধাতু। এটা হচ্ছে অপধাতু। সালফারের কথা আপনাদের মনে আছে, আমরা অপধাতুর কথা বলছি, আর্সেনিক, সালফার, অ্যান্টিমনি, বিসমাথ, এগুলোকে অপধাতু বলা হয়। তাহলে লবণ চিনব কিভাবে? এক নাম্বার চেনার বৈশিষ্ট্য হলো লবণের মধ্যে একটা ধাতব অংশ থাকবে, একটা অধাতব অংশ থাকবে। একটাকে বলা হয় অম্লীয় মূলক, এটাকে বলা হয় অম্লীয় মূলক, এটাকে বলা হয় ক্ষারীয় মূলক।
আর এটা কার রিয়াকশনে তৈরি হবে? প্রশমন বিক্রিয়া তৈরি হবে। প্রশমন বিক্রিয়া মানে কি? এসিড আর ক্ষারের রিয়াকশন বা এসিড এবং ক্ষারের বিক্রিয়া। এই অল্প একটা স্লাইডের মধ্যে অনেকগুলা কথা ইনফরমেশন লুকাই রয়েছে, খেয়াল করেন আপনারা। লবণকে চিনতে হলে তাহলে ক্ষার চিনতে হবে, এসিড চিনতে হবে। তৈরি হলো যেটা সেটার প্রকৃতি বুঝতে হবে, বুঝে আপনি বললেন হ্যাঁ এটা একটা লবণ। সব সল্ট খাওয়ার যোগ্য নয়, কিন্তু নাম লবণ। লবণ হইলে তার মধ্যে একটা অম্লীয় অংশ থাকবে, একটা ক্ষারীয় অংশ থাকবে, অর্থাৎ একটা ধাতব অংশ থাকবে, একটা অধাতব অংশ থাকবে। আরো সুন্দর করে বললে একটা ধনাত্মক অংশ থাকবে ধাতব, একটা ঋণাত্মক অংশ থাকবে অধাতব। এই দুটা সম্মিলনে যেটা তৈরি হবে তার নাম হচ্ছে সল্ট বা লবণ। মাশাআল্লাহ, বুঝছেন? এইখানে আমি লবণের একটা ছবি দেখেছি আপনাদেরকে, এই রক সল্ট। আমি মালয়েশিয়া থেকে আনছিলাম, পিঙ্ক সল্ট, খনিজ লবণ। খুবই শরীরের জন্য অনেক উপকারী। এগুলা পাহাড়ে পাওয়া যায়, খনিতে পাওয়া যায়। আচ্ছা, লবণের গঠন, এগুলো নিয়ে অনেক কথা, এতক্ষণ ধরে লবণের গঠন নিয়ে কথা বলছি। অম্ল যোগ ক্ষার, লবণ যোগ পানি, উদাহরণ দিলাম যেটা আমি এতক্ষণ ধরে আপনাদের বুঝাইলাম। এখন লবণের একটা উদাহরণ দিচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট। এই যে দেখেন ক্যালসিয়াম কার্বনেটকে আপনি সোডিয়াম ক্লোরাইড তো দেখে লবণ বলে ফেলতেছেন, কারণ আমরা মানদাদার আমল থেকে শুনে আসছি খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড, খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড না। কিন্তু ক্যালসিয়াম কার্বনেটকে কেউ লবণ বললে আপনাকে বলছে পাগল নেই কোনো, তাদের ক্যালসিয়াম কার্বনেটের লবণ বলতেছে। কিন্তু আমরা এতক্ষণ ধরে আপনাদের আগের স্লাইডে পরে আসছি লবণের শর্ত অনুসারে এটা লবণ, অতএব এটা লবণ। কারণ ক্যালসিয়াম কি ধাতব অংশ, আর এটা হলো অধাতব অংশ। একইভাবে দেখেন কপার সালফেট, কপার সালফেট একটা লবণ, কারণ এখানে একটা কপার হলো ধাতু আর সালফেট হলো অধাতু। অতএব এগুলো সবগুলো হচ্ছে লবণ। আশা করছি এখন আমরা লবণ চিনি, ঠিক না? এই যে পটাশিয়াম নাইট্রেট কি লবণ না? অবশ্যই লবণ। পটাশিয়াম একটা ধাতু, তার সাথে অধাতব মূলক আছে, সেটার আরো একটা নাম আছে অম্লীয় মূলক আর ক্ষারীয় মূলক। অম্লীয় মূলক বলা হয় ধনাত্মক অংশটাকে। ইন্টারমিডিয়েটে সায়েন্স পড়ছেন এমন কেউ আছেন ভাই? আপনাদের এখানে কেউ আছেন ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্স পড়ছেন? কোনো ভাই আছেন? না স্যার। যাই হোক, যদি ইন্টারমিডিয়েটে সায়েন্স পড়তেন তাহলে প্র্যাকটিক্যালের সময় আমরা যে লবণ বিশ্লেষণ পড়াই, তার একটা অজানা লবণ দেয়া হয়। এই অজানা লবণটার মধ্যে সোডিয়াম আছে না, পটাশিয়াম আছে না, ক্যালসিয়াম আছে, কোনটা কোন অংশ, এই যে কপার আছে না, সালফেট আছে, সেটাকে শনাক্ত করলে বুঝতে পারি যে লবণটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড অথবা এটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। অনেকগুলো টেস্ট আছে, টেস্টের মাধ্যমে আমরা প্রমাণ করি যে হ্যাঁ। কিন্তু আপনাকে বলে দিবে না যে এই দ্রবণটা দেয়া বলছে, এটা বলে দিবেন এটা কিসের, তুমি বাইর করো। তখন আমরা টেস্ট করে কেমিক্যাল রিয়েকশন দিয়ে দিয়ে করে আমরা বুঝতে পারি। সোডিয়াম টেস্ট করার একটা বিখ্যাত পরীক্ষা আছে, আপনাদের একটু কিউরিওসিটির জন্য বলছি। সোডিয়ামের খালি অগ্নি পরীক্ষা বলা, এটাকে বলা হয় কাঠকলা পরীক্ষা। সোডিয়ামকে বার্ন করলে কি হয় জানেননি? সোডিয়ামকে পোড়াইলে সোনালী হলুদ কালারের আগুনের শিখা বাইরে হয়। তো দেখলে বলি দিই যে হ্যাঁ আচ্ছা, সোনালী আর শিখা যখন বাইরেছে এটা তার সোডিয়াম, এটার আর কোনো পরীক্ষার দরকার নাই, নিশ্চিত হয়ে গেছি এটা সোডিয়াম। আর ক্লোরিন আছে কিনা, লবণটা তো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের তোরা বুঝাইলাম। লবণটা নিয়ে যখন আগুনের মধ্যে বার্ন করবো, একটা ফাইট দিয়া আগুন দিয়া যখন পোড়ায়, যখন হলুদ কালারের শিখা বাইরে, বলি যে হ্যাঁ এখানে সোডিয়াম আছে। এখন ক্লোরিন যে আছে সেটা কিভাবে বুঝি? সেটা হয় কি হয়, সিলভার নাইট্রেটের সাথে যোগ করে দিই। ল্যাবের মধ্যে সিলভার নাইট্রেটের দ্রবণ আছে, তার সাথে আমার অজানা লবণ ধরলাম, এটা সোডিয়াম ক্লোরাইড ধরলাম আর কি। তাহলে যখন এই সিলভার ক্লোরাইড তৈরি হবে, সিলভার ক্লোরাইড কি ঠিক থেকে সাদা চটচটে একটা পদার্থ দেখবেন, তখন তলানিতে এরকম থকথকে একটা জিনিস জমা হয়ে গেছে, তখন বলি যে ও আচ্ছা ক্লোরিন আছে। তাহলে আগে পাইছেন সোডিয়াম, এখন পাইছেন ক্লোরিন, অতএব এই লবণটা চোখ বন্ধ করে বলবো যে সোডিয়াম ক্লোরাইড। আসলে খুব মজা তো, কারণ সায়েন্সে কোনো আন্দাজে কথা বলার সুযোগ নেই, আপনাকে প্রমাণ করে দেখাতে হবে যে এটা এইটা, তার তার বৈশিষ্ট্য এইটা, না হলে এটা তো মিলতেছে না। যাই হোক, আমরা দেখি এরপরে কি আছে। লবণের কিছু বৈশিষ্ট্য আমরা কিছুক্ষণ আগে বলছি, ক্যাটায়ন অ্যানায়ন না। ক্যাটায়ন মানে ধনাত্মক আয়ন, আর অ্যানায়ন মানে ঋণাত্মক আয়ন। এই যে সোডিয়াম ক্লোরাইড, ভাই এবার আপনাদের কাছে একটা এমসিকিউ বলি, সোডিয়াম ক্লোরাইডে ক্যাটায়ন কি অ্যানায়ন কি বলেন? সোডিয়াম ক্লোরাইডের ক্যাটায়ন কোনটা, অ্যানায়ন কোনটা? কঠিন ভাই। ওকে।
কেন ভাই কঠিন হবে কেন বলেন তো? স্যার হচ্ছে এখানে সরি বুঝি নাই, কে কথা বলছেন? কেউ কি উত্তর বলছেন? আচ্ছা দেখেন, হ্যাঁ বলেন। ক্লোরিন এখানে হচ্ছে ঋণাত্মক। তাহলে ঋণাত্মক আমি সেটা জানতে চাই না, ক্যাটায়ন না অ্যানায়ন সেটা জানতে চাইছি। স্যার এটা অ্যানায়ন। গুড। আমাদের এক ভাই বলছে ক্লোরিন হচ্ছে অ্যানায়ন, কারণ হচ্ছে ঋণাত্মক আয়নকে অ্যানায়ন বলে। আমি ওইটাই জানার জন্য জাস্ট প্রশ্নটা করা, এটা আসলে কঠিন কোনো কথা বলিনি। আর ক্যাটায়ন মানে ধনাত্মক আয়ন, তাহলে এখানে ধনাত্মক হচ্ছে সোডিয়াম। সোডিয়াম এতক্ষণ ধরে আমরা দেখাইছি, অনেক জায়গায় দেখাই সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, অতএব এটা হচ্ছে কি অ্যানায়ন, ওই যে অ্যানায়ন, আর এটা হচ্ছে ক্যাটায়ন। সোডিয়াম হচ্ছে ক্যাটায়ন, সোডিয়াম প্লাস। ক্যাটায়ন মানে যে আয়নটা ধনাত্মক, আর অ্যানায়ন মানে যে আয়নটা ঋণাত্মক। আবার ক্যাথোড মানে উল্টা, এই যায় প্যাস আবার লাগায় না কিন্তু, ক্যাথোড আর হলো অ্যানোড, কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক বলেন? ব্যাটারির, ধরেন একটা ব্যাটারি আঁকেন, এটা ড্রাই সেল, একটা ব্যাটারি আঁকলাম, যেদিকে একদিকে মাইনাস থাকে একদিকে প্লাস থাকে ধরেন ব্যাটারির। এখন বলেন কোনটাকে ক্যাথোড প্রান্ত বলবো কোনটাকে অ্যানোড প্রান্ত বলবো? মাইনাসটা স্যার ক্যাথোড আর প্লাসটা প্লাসটা হচ্ছে হচ্ছে, অ্যানোড। প্লাসটা হচ্ছে ক্যাথোড না? জি স্যার। এই যে উল্টাইলে ফেললেন, প্লাসটা হচ্ছে, প্লাসটা অ্যানোড আর হচ্ছে মাইনাসটা হচ্ছে ক্যাথোড। হ্যাঁ, কিন্তু ক্যাটায়ন মানে প্লাস, ক্যাথোড মানে, ক্যাথোড মানে ঋণাত্মক তড়িৎদ্বার, আর ক্যাথোডের দিকে যায় যেটা সেটা হচ্ছে প্লাস, কারণ ঋণাত্মকের দিকে কে যাবে? প্লাস যাবে না, সেই জন্য ক্যাটায়নের দিকে যে আয়নটা যায় সেটার নাম হচ্ছে ক্যাটায়ন। তাহলে ক্যাথোড থেকে ক্যাটায়ন, মনে রাখার জন্য এটা বলছি, ক্যাথোড থেকে ক্যাটায়ন। ক্যাথোড মানে হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার, তাহলে সেদিকে যাবে কে? প্লাস যাবে, এই জন্য প্লাসটাকে আমরা ক্যাটায়ন বলি। তাহলে ক্যাটায়ন মানে হচ্ছে ধনাত্মক আয়ন, যেখানে এই সোডিয়ামের মধ্যে সোডিয়ামকে আমরা ক্যাটায়ন বলতেছি। ঠিক আছে, যেন প্যাস একটা মনে রাখেন, খালি ক্যাথোড হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার, ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক, তার উল্টা, সোজা কথা। স্ফটিক আকার কঠিন, কারণ লবণগুলা বেশিরভাগ হলো স্ফটিক আকার। স্ফটিক আকার বুঝেন তো, ক্যালাস বলে ইংরেজিতে, আরেকটা নাম আছে ক্রিস্টাল, CRYSTAL, ক্রিস্টাল। ক্রিস্টালের বাংলা কি? ক্যালাস। ক্যালাস আকৃতির কয়েকটা জিনিসের নাম বলেন তো। ডায়মন্ড তো চিনেন না, মেয়েদের কাছে খুব প্রিয় ডায়মন্ড জুয়েলার্স না, সেটার শেপটা কেমন? অষ্টতলকীয় না, 8টা তল থাকে। ডায়মন্ড চকচক করে কেন? আর একটা বিসিএস এর প্রিলি প্রশ্ন, বলেন কে বলতে পারবেন ডায়মন্ড কেন চকচক করে? ভিতরে কেউ কি আলো টর্চ লাইট মারছে? এমনি তো দিনে দোকানে ধুয়ে রাখলে আপনার গলাতে পড়লো, দূর থেকে দেখা যায় চকচক করতেছে, কারণটা কি বলেন তো ভাই, কে বলতে পারবেন? বুদ্ধিমত্তার প্রশ্ন এবং ফিজিক্স, আগামী ক্লাস থেকে তো আমরা সম্ভবত ফিজিক্স হবে, এই কদিন তো টানা কেমিস্ট্রি চলছে। বলেন তো ভাই ডায়মন্ড কেন চকচক করে? একটু বুদ্ধি খাটালে পারবেন, কঠিন কোনো কথা বলি না কিন্তু। আচ্ছা বুঝছি, বুঝছি, আমি বলি শুনেন। ডায়মন্ডের তো 8টা তল, 8টা, আলো যখন বাইরে থেকে ঢুকে তখন আলো আটকা যায়, আটকা পড়ে ভিতরে, কি করে? 8টা ওয়ালের মধ্যে গুন্ডি খায়, এই বাইরে দিতে চায়, এদিক দিয়ে যা বাইরে দিতে চায়, ওইখান দিয়ে বাইরে দিতে চায়, এই জন্য আলো ভিতরে আটকা পড়ে, বলেই তো ভিতরটা উজ্জ্বল। আলো বাইরে থেকে ঢুকলে বাইরে দিতে পারে না সহজে, আলো আটকা পড়ে বলে এটা জল জল করে জ্বলতেছে আমাদের কাছে মনে হয়, এটা হচ্ছে তার মেকানিজম। এটার সাথে আরো একটা জিনিস মনে রাখেন, ডায়মন্ড আর হলো কাঠ পেন্সিলের কত, আমরা কাঠ পেন্সিলের ভিতরে যে ইয়াটা থাকে, দণ্ডটা থাকে, যেটা দিয়ে আমরা লিখি না, এটা কি বলে? কাঠ পেন্সিলের দণ্ড, যেটা ভিতরে যেটা কালি দিয়া লিখি, সেটার ডায়মন্ড কিন্তু এক জিনিস। দেখেন দুইটার দুই দাম, ডায়মন্ড কত দামি মূল্যবান না, আর এটা কত কম দামি, কারণটা কি জানেন? একটা চকচক করে আর একটা চকচক করে না, কিন্তু দুইটাই পিওর কার্বন থেকে তৈরি, দুইটাই হয়েছে কার্বন। ডায়মন্ড বলেন আর কাঠ পেন্সিলের খত বলেন, এরা দুইটাই কিন্তু পিওর কার্বন। তৈরি হয় কেমনে? ও যেখানে কয়লা থাকে, একটা
ব্যাপার মনে রাখবেন, যেই জায়গাতে কয়লা আছে সেখানে ডায়মন্ডও থাকার সম্ভাবনা থাকে, কারণ কয়লা মানে হচ্ছে কার্বন। এই কার্বনটা মাটির চাপে হাজার হাজার বছর পরে, শত শত বছর পরে ডায়মন্ডে পরিণত হয়। একই জিনিস, কয়লাটাই ডায়মন্ডে পরিণত হয়। কোনোটা কয়লা থাকে, কয়লাটাই আমরা ব্যবহার করতেছি বিভিন্ন কাজে, বা কাঠমিছিলের খত হিসাবে আমরা ব্যবহার করতেছি। আর ডায়মন্ডটা তো অনেক মূল্যবান। এগুলাকে বলা হয় বহুরূপতা, পদার্থের বা ধাতুর বহুরূপতা আছে। সালফারের অনেক রকম ক্লাসিফিকেশন আছে, কার্বনের অনেক রকম ক্লাসিফিকেশন আছে। একইভাবে আমরা দেখতে পাচ্ছি, এই যে কার্বনের কথা বললাম, কার্বনের অনেক রকমের চেহারা আছে না, এগুলাকে বহুরূপতা বলা হয়। তো আপনাদেরকে যে কথা বলতে রাখছিলাম যে স্ফটিকা আকার, স্ফটিকা আকার মানে ক্রাশ আকৃতি। সোডিয়াম ক্লোরাইড লবণ দেখছেন তো, দানা দানা দান না, কারণটা কি? জ্যামিতিক শেপ থাকে, নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি থাকলে এটাকে আমরা স্ফটিক বলি, বা ক্রিস্টাল বলি, বা ক্যালাস বলি, বাংলা যেটাই বলেন। এই ক্ষেত্রে একটা কথা মনে পড়ছে, আমাদের আগে একটা ধাতু অধাতুর লেকচার ছিল, খাতা খুলে দেখেন ধাতু অধাতুর বা স্লাইড গুলো দেখেন, আপনাদের তো লেকচার গুলো মনে হয় নিশ্চয়ই দেওয়া আছে, ইয়াতে লিঙ্ক দেওয়া আছে। ওই লেকচার গুলোর মধ্যে একটা স্লাইড আছে, দেখেন কতগুলো লবণের কথা বলা আছে। গ্লোবাল লবণ, ইপসন লবণ, চিলি সলপিটার, তারপরে ব্লু বিট্রিয়ল, গ্রিন বিট্রিয়ল, না ফিটকেরি। ওই লবণগুলোর নাম মুখস্থ রাখবেন, বিসিএস পরীক্ষা আসবে। ফিটকেরি কোনটা, ইপসন লবণ কোনটা, গ্রিন বিট্রিয়ল কোনটা, ব্লু বিট্রিয়ল বলতে কোনটিকে বোঝায়, ওখানে সংকেত সহ সব দেওয়া আছে। তাদের সাথে দেখবেন যে কোনোটার সাথে 5 অণু পানি, যেমন কপার সালফেট 5 অণু পানি। বলেন তো এটা কি মনে আছে কিনা আপনাদের? কপার সালফেট 5 অণু পানি, 5 মলিকুল ওয়াটার, এটার কি নাম বলেন তো? আর একটা আছে ফেরাস সালফেট 7 অণু পানি। কোনটা কি বলতে পারেন? এগুলো একদম মুখস্থর মতো করে রেখে দিতে হবে ভাই, এখান থেকে এমসিকিউ আসে। কপার সালফেট মানে হচ্ছে তুতে, এটার আরেক নাম হচ্ছে ব্লু বিট্রিয়ল, ব্লু বিট্রিয়ল, নীল ভিট্রিয়ল। এটা হচ্ছে জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। যে আমরা তুচ্চা বলি না, তুতে এই কাঠের ফার্নিচার টার্নিচারের মধ্যে লাগায় যাতে পোকা টোকা না ধরে, সেটার নাম হচ্ছে কপার সালফেট। সাথে 5 অণু পানি, খেয়াল করছেন? এই 5 অণু পানি থাকার কারণে এটার নাম হচ্ছে ব্লু বিট্রিয়ল। কালারটা 5 অণু পানি থাকার কারণে এটা নীল রঙের হয়। এই পানিটাকে বলা হয় ক্যালাস পানি, ক্রিস্টাল ওয়াটার বলা হয়, বা ক্যালাস পানি বলা হয়। একইভাবে নিচেরটার নাম হচ্ছে ফেরাস সালফেট 7 অণু পানি, এটার নাম হচ্ছে গ্রিন ভিট্রিয়ল। আজকে যাইয়া স্লাইডটা দেখবেন যে ব্লু বিট্রিয়ল, গ্রিন বিট্রিয়ল, সিলিল লবণ, সোডিয়াম নাইট্রেট যেটা সিলিল লবণ, আরেকটা হলো আমরা রক সল্ট বলি। রক সল্ট মানে হচ্ছে খাদ্য লবণ যেটা, যে সোডিয়াম ক্লোরাইড, এটাকে বলা রক সল্ট। এইভাবে অনেকগুলা সল্টের কথা এখানে আছে, ওখান থেকে এমসিকিউ আসে, এই জন্য আপনাদেরকে এটা মনে করাই দিলাম। উচ্চ গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, আয়নিক বন্ধন শক্তিশালী হওয়ায় গলিতে বেশি তাপ লাগে। এটা তো আমরা একদম শুরু থেকে বলে আসছি যে লবণগুলোর মধ্যে কি বন্ধন তৈরি হয়? আয়নিক বন্ধন। কিছুক্ষণ আগে আপনাদেরকে সোডিয়াম ক্লোরাইড দিয়ে বুঝাইছি যে সোডিয়াম ক্লোরাইড মানে সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে দিতে পারে, ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে এদের মধ্যে যে বন্ধনটা তৈরি হয়, সে বন্ধনটার নাম হচ্ছে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধনও বলা হয়। এই তড়িৎযোজী বন্ধন বা আয়নিক বন্ধন অনেক শক্তিশালী হয়। কারণটা কি? এটাকে ছুটাইতে গেলে অনেক পরিমাণ তাপ দিতে হয়। এদেরকে যদি দ্রবণ তৈরি করতে যান, সোডিয়াম ক্লোরাইডের কে গালাইতে হলে বা সোডিয়ামকে যদি আলাদা করতে চাই, অনেক তাপ দিতে হয়, 800 কত ডিগ্রি সেলসিয়াস লাগে সোডিয়ামের গলনাঙ্ক। সেই জন্য কারণটা কি? এরা হলো উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হওয়ার কারণটা কি? এদের মধ্যে আয়নিক বন্ধন থাকে। গতদিন যে ক্লাসটা নিছে জৈব যৌগ, জৈব যৌগরা হচ্ছে নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। কারণটা কি? কারণ কি কেউ বলবেন ভাই? জৈব যৌগগুলা নিম্ন গলনাঙ্ক, এই কথাটার উল্টা হবে জৈব যৌগের ক্ষেত্রে। কারণটা কি বলেন, ব্যাখ্যা করেন। কোন একজন ভাই বলেন, জৈব যৌগের একটা উদাহরণ বলেন না। গতকাল ক্লাসে যে গত একদিন আগে তো করালাম মনে, মিথেন মনে আছে? CH4, এখানে কার্বনের চারপাশে 4টা হাইড্রোজেন। এই হলো কার্বন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। এখন এই কার্বন আর হাইড্রোজেনের যে মাঝখানে যে বন্ধন গুলা, এগুলো কি বন্ধন? মনে নাই না? এগুলা হচ্ছে সমযোজী বন্ধন বা সহযোজী বন্ধন বলি, কোভ্যালেন্ট বন্ড বলা হয়। সমযোজী বন্ধন মানে কিভাবে তৈরি হয়?
ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। এখানে হাইড্রোজেনের একটা ইলেকট্রনের সাথে কার্বনের একটা ইলেকট্রন শেয়ার করে দুইটা পূর্ণ হয়। কারণটা কি, কমপক্ষে 2টা বা 8টা পূর্ণ করতে চায় যে কোনো পদার্থ, না অষ্টক পূর্ণ করতে চায় বা দ্বিত্বক পূর্ণ করতে চায়। তাহলে এখানে দ্বিত্বক পূর্ণ হয়েছে, শেয়ারের মাধ্যমে দ্বিত্বক পূর্ণ হয়েছে। কাজে তোর একটা আর আমার একটা মিলাইয়া দুজনে বলবো যে 2টা। এই জন্য এই বন্ধনটা দুর্বল, কারণ সমিতি সবসময় দুর্বল হয়। কোপারেটিভ একজনের মধ্যে মতের মিল না হলে ভাঙ্গা যায় না, এখানেও তাই, যে সমযোজী বন্ধনটা দুর্বল। কিন্তু সোডিয়াম ক্লোরাইডের মধ্যে বন্ধনটা তৈরি হয়, একজন আরেকজনের দিয়ে দিছে একবারে, তুই নিয়ে যা, আমি একবারের জন্য নিয়ে নিলাম, ভবিষ্যতে আর নিব না। আর এরা কি করে, শেয়ারের মাধ্যমে তৈরি করে। এই জন্য সমযোজী বন্ধনগুলা হয় দুর্বল, তড়িৎযোজী বন্ধনগুলা হয় শক্তিশালী। আর এই কারণেই সমযোজী বন্ধনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, আর তড়িৎযোজী বন্ধনের যে সকল বস্তুর মধ্যে আছে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। যেমন সোডিয়াম ক্লোরাইড, এদের মধ্যে তড়িৎযোজী বন্ধন, এটা একটি লবণ, এই জন্য এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। আশা করি বুঝতে পেরেছেন। লবণের আরো কিছু বৈশিষ্ট্য এখানে দেখালাম, এই যে বিদ্যুৎ পরিবাহিত হয়। সোডিয়াম ক্লোরাইড, আচ্ছা এখানে একটা মজার প্রশ্ন আছে। লবণের ভিতর দিয়ে সোডিয়াম ক্লোরাইড, যেটা যেটা খাদ্য লবণের কথা চিন্তা করেন, কারেন্ট দিলে কারেন্ট যাবে? একটা লবণের ভিতর দিয়া বিদ্যুতের তাল যদি ধরেন, এদিকে একটা অ্যানোড আর ক্যাথোড লাগাই দিলে ভিতর দিয়ে কারেন্ট পাস হবে কিনা, আপনাদের কি ধারণা ভাই? স্যার যাবে না, কেন যাবে না বলেন তো? এটা অধাতু। ওমা, কি বলেন? সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ধাতুও আছে, অধাতুও আছে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে। কিন্তু আপনাদেরকে বলতেছি যে যে যখন এটা কঠিন অবস্থায় আছে, মানে সোডিয়াম ক্লোরাইড যেটাকে আমরা কঠিন অবস্থায় পাই, লবণ, সেটার ভিতর দিয়ে কারেন্ট পাস হয় না। কিন্তু এটাকে যখন আপনি পানিতে দ্রবীভূত করবেন, তখন কারেন্ট দিলে কারেন্ট পাস হয়। কারণটা কি? কারণ হচ্ছে, পানিতে যখন দ্রবীভূত করবেন সোডিয়াম ক্লোরাইডকে, সেটা সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন তৈরি করবে। তাহলে সোডিয়াম আয়ন কি, ক্যাটায়ন, কিছুক্ষণ আগে আপনারা বললেন, অ্যানায়ন এবং ক্যাটায়ন তৈরি করবে। অ্যানায়ন আর ক্যাটায়ন তৈরি হলে তাহলে তখন তো কারেন্ট পাস হবে। একটা একটা ধনাত্মক ক্যাথোডের দিকে যাবে, আর একটা অ্যানোডের দিকে যাবে, তখন কারেন্ট চলাচল শুরু হয়। এই জন্য লবণগুলা কঠিন অবস্থায় কারেন্ট পরিবহন করে না, কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় কারেন্ট প্রবাহিত করে বা বিদ্যুৎ পরিবাহিতা প্রদর্শন করে। এই ছিল ভাই আজকের লেকচারটা। আসলে খুব বেশি বড় ছিল না, তারপরে আমি অনেকগুলো এক্সট্রা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে লবণ, ক্ষার, আপনাদের শীটের মধ্যে এত কিছু নাই। এগুলো আমি বিভিন্ন কেমিস্ট্রির বই, ফিজিক্সের বই থেকে রেফারেন্স হিসেবে জোগাড় করে আপনাদেরকে চেষ্টা করেছি কিছু তথ্য দেওয়ার জন্য, বিসিএস পরীক্ষা যাতে কাজে লাগে। তো আমরা শিখাইছি আপনাদেরকে, আবার প্রথম থেকে আমি একটা হালখাতা করি, আপনাদেরকে প্রথমে আমি অ্যাসিড শিখাইছি। অ্যাসিড দেখতে এরকম, জৈব অ্যাসিড, অজৈব অ্যাসিড, কোন অ্যাসিডটা বেশি শক্তিশালী, কোন অ্যাসিডটা কম শক্তিশালী, এই জিনিসগুলো আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করেছি। তারপরে শিখেছি আপনাদের ক্ষার, যে কোনটা পানিতে দ্রবীভূত হয়, কোনটা পানিতে দ্রবীভূত হয় না, ক্ষারগুলা পানির সাথে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে কি তৈরি করে, কোন ধরনের রিঅ্যাকশন হয় না, এবং কে কোন ধরনের আয়ন দেয়। এরপর আপনাদেরকে লবণ চিনাইছি, সর্বশেষ লবণগুলা চিনাইছি আমরা, একটা ধাতব অংশ থাকবে, একটা অধাতব অংশ থাকবে, ঠিক না, যারা প্রশমন বিক্রিয়া তৈরি হয়, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। এইভাবে 3-4টা সেক্টরে অ্যাসিড, ক্ষার, ক্ষারক এবং লবণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি ভাই। তো আশা করছি আজকের লেকচার থেকে যতটুকু জিনিস জেনেছেন এগুলো একটা প্র্যাকটিসে রাখবেন, এবং স্লাইড গুলো তো আপনাদের দেয়াই থাকবে। আর অতিরিক্ত কোনো কিছু জানা থাকলে, এই অ্যাসিড, বেস, ক্ষারকের মধ্যে যদি কোনো কিছু আপনাদের জানার থাকে, প্লিজ আগামী ক্লাসে কল করবেন, অথবা যে কোনো সময় আমার তথ্য পেতে আপনাদের এখানে নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ রাখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ পরের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।